বিসমিল্লাহির রহমানির রহিম। আজ 3 আগস্ট 2026 আমাদের বাংলাদেশ বার কাউন্সিল লিখিত ব্যাচের রিভিশন ক্লাস শুরু করতে যাচ্ছি। দেখেন, আজ গতদিন আমরা 11 নম্বর প্রশ্ন পর্যন্ত আলোচনা করেছিলাম। 11 নম্বর কি আলোচনা করছিলাম গতদিন, বলেন তো? দায়ের আদালত কর্তৃক অপরাধ আমলে নেওয়ার পদ্ধতি আলোচনা করছিলাম, জি। আজ আমরা দেখবো 12 নম্বর প্রশ্ন। দেখেন যে এই 12 নম্বর প্রশ্ন আজকে আপনাদের হুবহু আসছে পরীক্ষায়, যে একটি নালিশ দায়ের করা হলে কোন কোন ধারার বিধান অনুযায়ী কার্যক্রম গ্রহণ করা হয়, সংশ্লিষ্ট ধারাগুলি উল্লেখে আলোচনা করুন। আমরা জানি যে ফৌজদারি মামলা দুই ভাবে করা যায়, থানায় আর আদালতে, নাকি ভাই? থানায় করলে এজাহার এফআইআর, আর পরে হচ্ছে জিআর। থানায় আমলযোগ্য অপরাধের ক্ষেত্রে এজাহার, এজাহার রেকর্ড হলে এফআইআর, এফআইআর কোর্টে যায় রেকর্ড হলে জিআর। আর থানায় যদি আমলযোগ্য অপরাধের তথ্য দেন তাহলে প্রথমে হয় জিডি, তারপর কোর্টে যায় হচ্ছে নন জিআর। ঠিক আছে? আর আমরা কোর্টে যে মামলা করি এটা বলে নালিশি মামলা বা সিআর মামলা, কমপ্লেইন রেজিস্টার্ড কেস। এটা আপনি আমলযোগ্য হোক আর আমল অযোগ্য হোক, উভয় ক্ষেত্রেই এই মামলারে বলে কি মামলা? সিআর মামলা। এবং সিআর মামলা কিন্তু আপনি ওই একই বিষয় নিয়ে আপনি জিআর মামলাও করা যায়, সিআর মামলাও করা যায়। এখন অনেকের মধ্যে প্রশ্ন ওঠে, স্যার তাহলে আমি কখন থানায় যাব আর কখন ম্যাজিস্ট্রেটের কাছে যাব? কখন যাবেন আপনার ব্যাপার। তবে কিছু ক্ষেত্রে এরকম হয় যে আমি কোর্টে থানায় গেছি কিন্তু থানা আমার মামলা নিচ্ছে না, ওটা একটু ঠেলে দেন, থানা আমার মামলা নিচ্ছে না, তাহলে সেই ক্ষেত্রে আমরা কোর্টে গিয়ে ম্যাজিস্ট্রেটের কাছে নালিশি মামলা করতে পারি। এজন্য বলা হয় যে নালিশি মামলা দায়ের করে 200 ধারায়। কত ধারায়? এখন এই 200 ধারা মানে মামলার ধারা 200 না, এমনি বলার ক্ষেত্রে বলা হয় যে আপনি যদি নালিশি মামলা করেন তাহলে ম্যাজিস্ট্রেট 200 ধারার বিধানাবলী অনুসরণ করবেন। এবং এই 200 ধারায় অ্যাকচুয়ালি ওই লোকরে জবানবন্দি নেওয়া হয়, যে প্রথমে তারা মানে শপথ বাক্য পাঠ করা হয় যে যাহা বলিব সত্য বলিব, সত্য বলিয়া মিথ্যা বলিব না। তারপরে বলে আপনার নাম কি, এই, ঠিকানা কই, এই, পিতার নাম, স্বামীর নাম কি, এই, আসামি কয়জন, এই কয়জন, কি ঘটনা ঘটছে বলেন, সব কিছু উনি বলে। আর ম্যাজিস্ট্রেট উপরে বসে আস্তে আস্তে সারাংশ লেখে। লেখার পরে ম্যাজিস্ট্রেটের এখন আদেশ দেওয়ার ফলা, উনি কি করবেন? উনি কি আমলে নিবেন? আমলে নেওয়া মানে 190 ধারায় আমলে নেওয়া, আমলে নেওয়া মানে হলো 204 ধারায় সমন অথবা ওয়ারেন্ট। উনি কি তদন্ত অনুসন্ধানের নির্দেশ দিবেন 202 ধারায়? উনি কি নালিশ খারিজ করবেন? কোনটা করবেন এটা একান্তই ওনার ডিসক্রিশনারি পাওয়ার, মানে বিবেচনামূলক ক্ষমতা। ওনার কাছে যদি মনে হয় এই ধরনের ঘটনা আসলেই অস্তিত্ব আছে তাহলে উনি বিচারার্থে গ্রহণ করবেন, মানে আমলে নিবেন। আমলে নেওয়া মানে 190 ধারা আমলে নিবে, আমলে নেওয়া মানে হলো 204 ধারায় সমন অথবা ওয়ারেন্ট। ওনার কাছে যদি মনে হয় যে না আমলে নেব কি নিব না এর আগে একটু টেস্ট করা দরকার, তখন তদন্ত বা অনুসন্ধানের আদেশ দিবে 202 ধারায়। 202 ধারায় যখনই 202 ধারায় তদন্ত বা অনুসন্ধানের রিপোর্ট আসবে তখন যদি মনে হয় যে আসলেই ঘটনার অস্তিত্ব আছে তাহলে আবার আমলে নিবে। তাহলে আমলে সরাসরি নিতে পারে, তদন্ত বা অনুসন্ধান প্রতিবেদনের উপর ভিত্তি করেও নিতে পারে। বুঝেন কিনা? ওকে। এরপরে ধরেন আমলেও নেয় নাই, তদন্ত অনুসন্ধানের নির্দেশও দেয় নাই, যদি উনার কাছে মনে হয় যে এই অভিযোগের কোনো ভিত্তি নাই তাহলে সরাসরি খারিজ কত দ্বারা? 203। কত দ্বারা? 203। অথবা তদন্ত অনুসন্ধান রিপোর্ট আসার পরেও খারিজ করতে পারে, সেটাও কত? 203। ঠিক আছে? ধরেন এগুলার কোনোটাই সে করে নাই, ওনার কাছে মামলা করছে, ওনার মনে হয়েছে এই মামলা নেওয়ার এখতিয়ার ওনার নাই, তাহলে ফেরত দেবে 201। আচ্ছা, 201 থেকে শুরু করে যা যা বললাম কিছুই করে নাই, ওনার কাছে মামলা করছে, ওনার মনে হয়েছে যে এই মামলাটা সিআর ফরম্যাটে হওয়া উচিত না, এই মামলাটা জিআর মামলা হিসেবে তালিকাভুক্ত হওয়া দরকার, তাহলে সেই ক্ষেত্রে 156(3) ধারা অনুসারে তিনি সংশ্লিষ্ট যিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তাকে নির্দেশ দিবে যে তুমি এটাকে এফআইআর হিসেবে রেকর্ড করো। 156(3) বুঝছেন? তাহলে এই হলো একজন ম্যাজিস্ট্রেটের করণীয় কি কি আছে। এখন ভাই আপনাদের একবার পরীক্ষায় প্রশ্ন আসছিল যে কোন ক্ষেত্রে জবানবন্দি নেওয়ার দরকার নাই। 200 ধারায় জবানবন্দি নেওয়ার দরকার নাই
কোন ক্ষেত্রে? শুনে রাখেন, যদি 192 ধারায় সাধারণত বলা আছে, 192 ধারায় সিজিএম অথবা সিএমএম কোন মামলা আমলে নেবার পরে ওটা ট্রান্সফার করে দেয় তার অধীনস্থ ম্যাজিস্ট্রেটের কাছে। সাধারণত আমলে নেয় 190-তে না, এখন 190-তে বলা আছে যে কোন কোন ম্যাজিস্ট্রেট কগনিজেন্স টেকিং পাওয়ার আছে। সিজিএম বা সিএমএম ধরেন আমলি আদালত হিসেবে কাজ করতেছিল, ওনারা একটা অপরাধ আমলে নিছে, আমলে নেওয়ার পরেই ট্রান্সফার করে দিবে তার অধীনস্থ ম্যাজিস্ট্রেটের কাছে অনুসন্ধান অথবা কিসের জন্য? বিচারের জন্য। তিনি যখন 192-তে ট্রান্সফার করতেছে তখন ওনার জবানবন্দি নেওয়ার দরকার নাই, যার কাছে পাঠাইছে সে জবানবন্দি নিবে। তাহলে বুঝছেন, এলো একটা। অথবা তিনি যদি জবানবন্দি নিয়ে ট্রান্সফার করে তাহলে যার কাছে পাঠাইছে তার নেওয়ার দরকার নাই। তাহলে আপনার 192 দিয়ে দুইটা গ্রাউন্ড হয় যে 192 ধারায় যদি আমি ট্রান্সফার করি তাহলে জবানবন্দি নেওয়ার দরকার নাই, আর যদি আমি জবানবন্দি নিয়ে যার কাছে ট্রান্সফার করলাম তার জবানবন্দি নেওয়ার দরকার নাই। তাহলে এই দুইটা ক্ষেত্রে জবানবন্দি নেওয়ার দরকার নাই। আর একটা হলো যদি সরকারি কোনো কর্মকর্তা মামলা করে। কে মামলা করে? সরকারি কোনো কর্মকর্তা তার অফিসিয়াল দায়িত্ব রিলেটেড মামলা করে। ওই যে 160 ধারায় তদন্তকারী কর্মকর্তা সমন দিছিল, পাওয়ার পরেও আসে নাই, পাওয়ার পরেও পিপাস বাইন যায় নাই, তাহলে পিপাস বাইনের বিরুদ্ধে ওই তদন্তকারী কর্মকর্তা লিখিত অভিযোগ যদি দায়ের করে তাহলে এই জায়গা ওনার অফিসারের জবানবন্দি নেওয়ার প্রয়োজন নাই। তিনটা হলো। আর যখন আদালত বাদী হয়ে মামলা করে, কে বলেন? আদালত। এখন যদি বলেন স্যার আদালত বাদী হয় কখন? আদালতে মিথ্যা সাক্ষ্য দিছিলেন, আদালতে জাল দলিল দেখাইছিলেন, আদালত অবমাননা করছিলেন, তখন ওইগুলা বাদী হয়ে মামলা করবে কে? স্বয়ং আদালত। এই ক্ষেত্রেও কি নেওয়ার দরকার নাই? জবানবন্দি নেওয়ার দরকার। আপনি যদি বুঝেন যে কোন কোন ক্ষেত্রে জবানবন্দি নেওয়ার দরকার নাই, যদি আপনার মাথায় থাকে তাহলে নিজের মতো করেই 4টে পয়েন্ট কি লেখা যাবে। আবার নালিশি মামলার ক্ষেত্রে কোন কোন বিধিবিধান অনুসরণ করবেন এটা যদি বুঝে থাকেন তাহলে মুখস্থর দরকার আছে? মুখস্থর দরকার নাই। কিসের মধ্যে কি দেয়? আচ্ছা, এখন আমাদের একটা বিধান ধরেন আজকেও আপনাদের আসছে, তার আগে বলে দেখি অভিযুক্ত ব্যক্তিরে ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি কত দ্বারা? 205 যেটা ইম্পর্টেন্ট 205D 205D একই বিষয় নিয়ে শেয়ার মামলা হইছে, জিয়ার মামলা হইছে। শেয়ার মামলাটা যে কোনো পর্যায়ে থাকতে পারে, জিয়ার মামলাটা থাকবে কোন পর্যায়ে? তদন্ত পর্যায়ে। যখন শেয়ার মামলার ম্যাজিস্ট্রেট জানতে পারবে যে একই বিষয় নিয়ে একটা জিয়ার মামলা তদন্তাধীন আছেন, তখন ওই ম্যাজিস্ট্রেট ওনার যাবতীয় কর্মকাণ্ড পোস্টপোন করবেন, স্থগিত করবেন, এবং ওই জিয়ার মামলার তদন্ত প্রতিবেদন কি করবেন? তলব করবেন। এবং তদন্ত প্রতিবেদন আসার পরে যদি দেখে ওই তদন্ত প্রতিবেদনের আসামিদের সাথে শেয়ার মামলার আসামিদের মিল আছে, তাহলে দুইটা মামলা এক সংযুক্ত হয়ে যাবে, জিয়ার মামলা হিসেবে চলবে। আর যদি মিল না থাকে তাহলে ওই মামলা ওই মামলার গতিতে, এই মামলা এই মামলার গতিতে। 205D বা 205G কোন সাবসেকশন উল্লেখের দরকার নাই। আপনি জাস্ট ফ্যাক্টটা বুঝে 205G কি আছে সেই অনুসারে আপনার ওপিনিয়ন আপনি দিয়ে দিবেন। বুঝতে পারছেন? তো এই যে যা যা আলোচনা করলাম এই এই কথাগুলো নিয়েই এই প্রশ্নটা আছে বিস্তারিত, যেহেতু আমরা একবার পড়ছি এই কারণে আর এখন আর বিস্তারিত আলোচনা করলাম না। তো জাস্ট এতটুকু বলে যাই যে একটা মামলা যদি খারিজ করে দেখি আরিফ সাহেবের কি মনে আছে? একটা মামলা খারিজ করে কত কত ধারায় বলেন? স্যার আর সিম্পল একটা ধারা 203 আর আরেকটা ধারা আছে, একটা না আরো 204ই আছে স্যার। 204 এর কত? ওটাও ক না ক 3 স্যার। 203 আর 204-3। এখন বলেন এই দুইটা ধারার ভিতর পার্থক্য কি? কখন 203-এ খারিজ করে আর কখন 204-3-এ খারিজ করে? স্যার 203-এ আছে যে খারিজ করে যে যদি
বাদী মামলা করার পরে, 203-এ মামলা করার পরে যদি দেখা মাইক্রোফোন নেন, দাঁড়ে নেন। যে 204 তো স্যার ওই সাইডে আসার পরে যদি কোনো জবানবন্দি নেওয়ার পরে মনে হয়েছে এই মামলার কোনো ভিত্তি নাই, ভিত্তি নাই 203 সাথে সাথে খারিজ 203। আর প্রথমে আমলে নিছিল প্রসেস ফি দেন নাই, প্রসেস ফি না দিলে খারিজ হবে কত? স্যার 204-3। এবং এই প্রশ্ন আজকে আসছে স্যার যে প্রসেস ফি না দেওয়ার কারণে যদি মামলা খারিজ হয় তাহলে সংক্ষুব্ধ পক্ষের কি প্রতিকার আছে? নতুন মামলা করা যায় আর কি রিভিশন। আপনাদের রিভিশনে মুসাফেদা আসছে না, আচ্ছা স্যার এই আর কি। তাহলে এই ক্ষেত্রে প্রতিকার হলো নতুন মামলা করা যায়, আর কি করা যায়? রিভিশন করা যায়। তো আমি যে আলোচনা করলাম এগুলো একবার পড়লেই পেরে যাবেন, এই কারণে এই জায়গায় লাইন বাই লাইন পড়লাম না। 190 আমি বলি, আমি যা বলি 190, 193, 190, 192, 193, তারপরে 200 থেকে 205 এর মধ্যে আপনাদের কোনো ধারা নিয়ে কোনো সমস্যা থাকলে আমরা বলেন যে স্যার এই ধারা নিয়ে একটু আলোচনা করেন। 190, 192, 193, তারপরে 200 থেকে 205 হ্যাঁ 192। আচ্ছা, এবারে শব্দ করতে দেন, আপনি দিয়েন না। 192-তে ভাই বলছে মামলা ট্রান্সফারটা করে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। যখন আমলি আদালত পরিচালনা করছে ধরেন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, তখন ওনরা ওই মামলাটা আমলে নেওয়ার পরে সাথে সাথে বদলি করে দিতে পারে যে আমি আমলে নিলাম, যা তুই বিচার কর। সিজিএম দুইজন, সিজিএম অথবা সিএমএম, ওনরা আমলে নেওয়ার পরে ওই মামলাটা ওনার নিচের ম্যাজিস্ট্রেটের কাছে বদলি করে দিচ্ছে। কিসের জন্য? অনুসন্ধান বা বিচার। অনুসন্ধান বা বিচার, এটাই হলো 192। ঠিক আছে, আচ্ছা আমরা চলে আসি চার্জে। দেখেন 13 নম্বর প্রশ্ন, চার্জ। আচ্ছা, একজন জিজ্ঞেস করছে স্যার 193টা একটু আলোচনা করুন। 193 ধারায় দায়রা আদালত অপরাধ আমলে নিতে পারে, বাট আমলে নিতে পারে ম্যাজিস্ট্রেটও পারে 190-তে, দায়রা আদালত পারে 193-তে, বাট দায়রা আদালত সরাসরি আমলে নিতে পারে না। সরাসরি আমলে নিতে পারে না মানে হলো ওনার কাছে সরাসরি মামলা করা যায় না। সরাসরি ম্যাজিস্ট্রেটের কাছে মামলা করা যায়, কিন্তু দায়রা আদালতে সরাসরি মামলা করা যায় না। তবে তাহলে দায়রা আদালত তাহলে আমলে নিবে কিভাবে? আগে ম্যাজিস্ট্রেটের কাছে যাবেন, পরে ম্যাজিস্ট্রেট আবার ওনার কাছে পাঠাবে। সেই ক্ষেত্রে আমলে নিতে পারে কততে? 193। হ্যাঁ, অনলাইনে কার প্রশ্ন আছে আমি আনমিউট করে দিছি, বলেন বলেন। স্যার আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার এই যে 193 ধারায় স্যার এই দায়রা আদালতের কাছে মামলা পাঠাইতে আছে, আবার স্যার এই যে 205 ধারায় স্যার ম্যাজিস্ট্রেট দায়রা আদালতের কাছে পাঠাইতে আছে, এই দুইটা একটু বুঝিনি। আচ্ছা ধন্যবাদ। 205 গতে জিজ্ঞেস করছেন? গ জি স্যার, আর 193 স্যার, এই দুইটা। শুনেন, 193টা হলো এক্সেপশনাল। যখন যে কোনো মামলা ম্যাজিস্ট্রেট আমলে না নিয়ে উনি পাঠাই দিছে দায়রা জজের কাছে, দায়রা জজ আমলে নিবে, সেই ক্ষেত্রে হলো 193। বুঝছেন? আর যখন আমলি আদালত পরিচালনা করে কি ম্যাজিস্ট্রেট, 190 ধারায় বলছে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট বা বিশেষ ক্ষমতাপ্রাপ্ত অন্য কোনো ম্যাজিস্ট্রেট, ওনরা যে কোনো অপরাধ আমলে নাই। ধরেন আজকে আরিফ সাহেবের বিরুদ্ধে একটা যৌতুকের মামলা হইলো, মামলা হওয়ার পরে নালিশি মামলা, যৌতুকের মামলা সবসময় নালিশি ফরম্যাটে হয়। ম্যাজিস্ট্রেট ওনার ওয়াইফের জবানবন্দি নিয়ে আরিফ সাহেবের বিরুদ্ধে অপরাধ আমলে নিছে। আমলে নিছে মানে আরিফ সাহেবের সমন অথবা কি দিছে? ওয়ারেন্ট দিছে। এখন সমন ওয়ারেন্টে ধরেন ওনারা আসামি আরিফ সাহেব সহ আরো 2 জন আসামি, 3 জন যখন হাজির হয়েছে বা 3 জন যখন গ্রেফতার হয়েছে, মানে ওই মামলায় যতজন আসামি আছে সবাই হাজির হয়েছে বা সবাই
গ্রেফতার হয়েছে, তখন ওই মামলা বদলি করা হয়, আমলি আদালতের ফাংশন শেষ, তখন ওই মামলা চলে যাবে বিচারের জন্য। এখন বিচারের জন্য কোথায় যাবে, কিভাবে নির্ধারিত হবে? দ্বিতীয় তফসিলে অষ্টম কলাম, দ্বিতীয় তফসিলে কত, অষ্টম কলাম। যদি মনে হয় এটা দায়রা আদালত কর্তৃক বিচারযোগ্য, তাহলে 205 গতে পাঠাই দিব কততে, দায়রা জজের কাছে। যদি মনে হয় এই মামলাটা ম্যাজিস্ট্রেট আদালত কর্তৃক বিচারযোগ্য, তাহলে 205 গতে পাঠাবো কার কাছে, ম্যাজিস্ট্রেটের কাছে। বুঝেন কিনা? তাহলে একজন আমারে জিজ্ঞেস করছে, স্যার 193-তে ম্যাজিস্ট্রেট মামলা পাঠাচ্ছে দায়রার কাছে, আবার 205 গতেও ম্যাজিস্ট্রেট মামলা পাঠাচ্ছে দায়রার কাছে, এই দুইটার ভিতর পার্থক্য কি? পার্থক্য হলো 205 গতে ম্যাজিস্ট্রেট আমলে নেওয়ার পরে পাঠাচ্ছে, ওই মামলাটা কি আমলে নেওয়া হয়ে গেছে, আমলি আদালতের ফাংশন শেষ, এখন বিচারের নিমিত্তে বা বিচারের জন্য দায়রা আদালতে পাঠাইছে, এটা হলো 205 গ। আর যদি ম্যাজিস্ট্রেট আদালতে বিচারযোগ্য হতো তাহলে পাঠাইতো সিজিএম বা সিএমএম এর কাছে, 205 গ গ। আর 193 হলো বিশেষ ক্ষেত্রে, যে ক্ষেত্রে ম্যাজিস্ট্রেট ওই অপরাধ আমলে নেয় নাই, আমলে নেয় নাই, বরং ওইটা আমলে নেওয়ার জন্য পাঠাইছে কার কাছে, দায়রা জজের কাছে। আশা করি বুঝতে পারছেন। শাকুর সাহেব, জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা আর কোনো প্রশ্ন আছে? স্যার বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার 200 ধারায় যখন জবানবন্দি গ্রহণ করে মামলাটা স্যার ট্রান্সফার করে, ওই ক্ষেত্রে কি সাথে সাথে ট্রান্সফার করার সময় এটা স্যার জামিন নিতে হয় না স্যার আসামি ওই আদালত থেকে, আমলি আদালত থেকে? হ্যাঁ জামিন নিবে, জি। ওইটা যে স্যার বললেন যে সাথে সাথে ট্রান্সফার করে দেয়, এটা কি সাথে সাথে ট্রান্সফার করে না না জামিন নেওয়া পর্যন্ত অপেক্ষা করে স্যার? এটা তো কোন ট্রান্সফারের কথা বলতেছেন, 192-তে? না স্যার, 200 ধারায় যখন মামলাটা ট্রান্সফার করে জবানবন্দি নেওয়ার 200 পরে ধারায় বললেন কেন যে ট্রান্সফার করবে? না না স্যার, সিফ স্যার যখন জবানবন্দি নিয়ে মামলাটা ট্রান্সফার করে দেয় বিচারিক আদালতে বিচার করার জন্য, অনুসন্ধান বা বিচার করার জন্য, এটা তো ওই সেটাই তো ক্ষেত্রে কি স্যার? 192, আপনি তো প্রশ্ন গোলাই ফেলছেন। স্যার 192-তে হচ্ছে আমলে নিয়েই ট্রান্সফার করে তার অধীনস্থ জি ম্যাজিস্ট্রেটের কাছে, ওটা জি স্যার, বিচারের জন্য, বিচার অথবা অনুসন্ধানের জন্য সেটা। জি স্যার। আচ্ছা স্যার, এক্ষেত্রে আরেকটা বিষয়। জামিন নেওয়ার কোনো বিধিবিধান ওই জায়গায় নাই। চিফ স্যার ধরেন ব্যস্ত মানুষ, উনি আমলে নিয়েই পাঠাই দিছে অধীনস্থ ম্যাজিস্ট্রেটের কাছে যে তুই বিচার বা অনুসন্ধান কর। আচ্ছা বলেন। ঠিক আছে জি। স্যার। জি স্যার, আরেকটা বিষয়, যখন সে 200 ধারা জবানবন্দি নেয়, ওটা কি স্যার লিখিত আকারে যখন পিটিশন নালিশি মামলা দায়ের করা হয়, ওই ক্ষেত্রেও কি স্যার জবানবন্দি নেওয়াটা কি বাধ্যতামূলক স্যার? ধন্যবাদ। লিখিত আকারে নিলে জবানবন্দি নেওয়া বাধ্যতামূলক, তবে বাধ্যতামূলক না জবানবন্দি নেওয়া যদি লিখিত আকারে সরকারি কর্মকর্তা করে বা যদি লিখিত আকারে আদালত করে, সেই ক্ষেত্রে। বাট আমি আপনি আচ্ছা গিয়ে পার্সোনাল মামলা যদি করি, লিখিত আকারে করলেও অবশ্যই জবানবন্দি নিবে। জি স্যার, জি স্যার, থ্যাংক ইউ স্যার। বুঝছেন? আসসালামু আলাইকুম। জি স্যার, বুঝছি স্যার। আচ্ছা আসেন আমরা 13 নম্বর প্রশ্নে, অভিযোগ বা চার্জ কি? চার্জ কি বলেন তো? চার্জ হচ্ছে একটা মামলার এমন একটা পর্যায়, এই একটা ফৌজদারি মামলার দুইটা পর্যায়ে পৃথক করে, চার্জের আগের পর্যায়ে বলে অনুসন্ধান আর পরের পর্যায়ে বলে বিচার। আর চার্জ গঠন করে কোন মামলায় এক পক্ষ বাদী যেটা দাবি করে আসামি সেটা অস্বীকার করে, বা আসামি যেটা দাবি করে বাদী সেটা কি করে, অস্বীকার করে। সাধারণত চার্জের ক্ষেত্রে যেটা হয়, বাদী দাবি করে, আসামি এটা কি করে, অস্বীকার করে। বলে যে আপনার এই আসামি অমুক, আপনার বিরুদ্ধে ধর্ষণের, হত্যার, চুরির চার্জ গঠন করা হলো, আপনি কি দোষী নাকি নির্দোষ? তো সে বলে যে আমি নির্দোষ। এক পক্ষ যেটা দাবি করে অপর পক্ষ সেটা কি অস্বীকার করে, এর উপর ভিত্তি করে চার্জ গঠিত হয়। এখন এই চার্জ গঠনের দায়িত্ব কার? আদালতের। এই চার্জ গঠনের ক্ষেত্রে আদালত কি কি বিষয় বিবেচনা করে চার্জ গঠন করে, চার্জে ভুল থাকলে কি হবে, কখন অনেকগুলো অপরাধের চার্জ একসাথে করা যাবে, কখন অনেকগুলো অপরাধের চার্জ আলাদা আলাদা হবে, এই বিষয়গুলো আলোচনা করছে ফৌজদারি কার্যবিধির 221 থেকে 240 ধারা।
221 থেকে 240। তো তার আগে অভিযোগ বা চার্জ, অনেকে আপনারা চার্জ আর চার্জশিট এক করে ফেলেন। হ্যাঁ, চার্জ হলো অভিযোগ আর চার্জশিট হলো অভিযোগ পত্র। চার্জশিট দেয় তদন্তকারী কর্মকর্তা আর চার্জ গঠন করে কে? আদালত। বুঝছেন? এখন একটা ফৌজদারি মামলায় যেটাকে বলে চার্জ, দেওয়ানি মামলায় সেটাকে বলে ইস্যু। চার্জটা গঠন হয় কোন আদালতে গিয়ে? বিচারিক আদালতে গিয়ে। আচ্ছা, এখন একটা চার্জে কি কি উপাদান থাকতে হয়? ভাই, চার্জে যে উপাদানগুলো থাকে, চার্জে ধরেন আসামির নাম, ঠিকানা, কোন আইনের কোন ধারা অনুসারে অপরাধ করছে, তারপরে এই আসামি আগে কোনো অপরাধ করছে কিনা, ঠিক আছে, তারপরে ঘটনাস্থান, ঘটনাস্থল, সময়, তারিখ, এইগুলো বিস্তারিত চার্জে উল্লেখ থাকে। এবং যদি কোনো অপরাধের নাম থাকে তাহলে আলাদা করে অপরাধ কিভাবে ঘটছে এটা উল্লেখের দরকার নাই। ধরেন যদি বলে যে চুরি, তাহলে বোঝা গেছে চুরি, তাহলে চুরি কোন জায়গাতে করছে এটা আলোচনা করার দরকার নাই। কিন্তু যে অপরাধের সুনির্দিষ্ট নাম নাই, তাহলে ওটা একটু সংক্ষেপে বলে দিতে হবে যাতে ওই আসামি বুঝতে পারে তার বিরুদ্ধে কোন অপরাধের চার্জ গঠন করা হয়েছে। এগুলাই হলো মোটামুটি চার্জের কি বলেন উপাদান। এখন তিনটা অপরাধ আছে, যে তিনটা অপরাধ শুধু নাম উল্লেখ করলেই হবে না, কোন উপায় সংগঠন করছে এই উপায়টাও লিখতে হবে। এই যে 44 নম্বর পেজ বের করেন, 44 উপাদানের 7 নম্বর পয়েন্ট পাইছেন? কিছু কিছু অপরাধ কি উপায়ে সংগঠিত হয়েছে তা চার্জে উল্লেখ করতে হবে। যেমন আন্ডারলাইন পয়েন্ট: প্রতারণা, মিথ্যা সাক্ষ্য দান, সরকারি কর্মচারীকে দায়িত্ব পালনে বাধা দান। প্রতারণা, দেখেন আমরা তো পড়ে আসছি, প্রতারণা স্বাভাবিক উপায় হয়, ছদ্মবেশে হয়। তাহলে শুধু প্রতারণা লিখলে হবে না, প্রতারণা কোন উপায় করছে চার্জে লিখতে হবে। মিথ্যা সাক্ষ্য দান, মিথ্যা সাক্ষ্য দান আদালতে হয়, সরকারি কর্মকর্তার কাছে হয়, তাহলে শুধু মিথ্যা সাক্ষ্য দান লিখলে হবে না। সরকারি কর্মচারীকে দায়িত্ব পালনে বাধা দান, বাধাটা কেমনে দিছে? আঘাত করে নাকি গুরুতর আঘাত করে, নাকি অপরাধমূলক বল প্রয়োগ করে, নাকি আক্রমণ করে? এটা অবশ্যই চার্জে কি করতে হবে? লিখতে হবে। তাহলে আমরা তিনটা অপরাধের নাম মনে রাখবো, যে তিনটা অপরাধ কিভাবে হয় এটা চার্জে লিখতে হবে। এখন আমরা চলে এসে চার্জে ভুলের ফলাফল। চার্জ গঠনের দায়িত্ব কার? নাইমগাজী আদালত। ভুল করলে কে করবে? আদালত। চার্জে ভুলের পরিণতি আলোচনা করছে 225 আর কত? 225 আর 232। তো এর মধ্যে 225-এ বলছে ভুল আছে, কিন্তু ওই ভুলের কারণে ন্যায় বিচার কি হয় নাই? ব্যাহত হয় নাই, তাহলে সেই ভুল গুরুতর বলে বিবেচিত হবে না। মনে আছে? 225-এ বলছে চার্জ গঠনে ভুল আছে, কিন্তু ওই ভুলের কারণে যদি ন্যায় বিচার ব্যাহত না হয় তাহলে সেটা গুরুতর বলে বিবেচিত হবে না। তাহলে একজন ব্যক্তির বিরুদ্ধে জাল মুদ্রা রাখার অপরাধে মামলা হয়েছে। এখন চার্জ গঠনে লেখছে যে অমুক জেনে শুনে জাল মুদ্রা রাখছে, কিন্তু ওই জায়গায় বিচারক ভুল করে প্রতারণার উদ্দেশ্যে এটা লিখতে ভুলে গেছে। তাহলে এই ভুল গুরুতর ভুল না, কারণ জাল মুদ্রা রাখছে জেনে শুনে, তার মানে জেনে শুনে রাখে মানে কি? প্রতারণা। মানুষ জেনে শুনে যদি জাল মুদ্রা রাখে তাহলে ওই জাল মুদ্রা রাখার উদ্দেশ্য কি? ওই জাল মুদ্রা সেই অ্যালবামে ভরে রাখবে? প্রতারণার উদ্দেশ্যেই তো রাখছে। তাহলে এই ভুল কি বলে বিবেচিত হবে না? গুরুতর বলে বিবেচিত হবে না। এটা আছে উদাহরণ 1। আর উদাহরণ 2 এই সেই খুদা বক্স, হায়দার বক্স। এই জায়গা যাই থাক না কেন আমি আমার মতো বুঝাই দিয়ে যাই, শুনেন। একজন ব্যক্তি, তার বিরুদ্ধে অভিযোগ আসছে সে হত্যা করছে খোদা বক্সে, আর খোদা বক্সে হত্যা করছে 2026 সালের 3 আগস্ট। 26 সালের 3 আগস্ট একটা মামলা যখন শুরু হয় তখন এফআইআর এ মৃত ব্যক্তির নাম খোদা বক্স, মেডিকেল সার্টিফিকেটে খোদা বক্স, চার্জশিটে খোদা বক্স, তারিখ সব ঠিকঠাক আছে।
কিন্তু যখন বিচারক ওই মামলার চার্জ গঠন করছে, ওই খোদা বক্সের জায়গার নাম হয়ে গেছে হায়দার বক্স, আর 3 আগস্টের জায়গার তারিখ হয়ে গেছে 4 আগস্ট। এখন বিচার শেষে যখন আসামিরা সাজা দিছে, আসামি বলতেছে যে ওর না এই সাজা বৈধ হয় নাই। কেন বৈধ হয় নাই? কারণ হায়দার বক্স নামে তো কোনো মানুষই মারা যায় নাই, আর 4 তারিখ এরকম কোনো ঘটনা ঘটে নাই। তো আমার এই যে সাজা দেওয়া হয়েছে এটা কি হয় নাই? বৈধ হয় নাই, বা আমার ন্যায় বিচার ব্যাহত হয়েছে। এখন আদালত বলবে যে ক তুমি ভাব ধরো না। কেন ভাব ধরো না স্যার? কারণ আদালত এই জায়গা বক্সে বক্সে মিলে গেছে, খোদার জায়গা হায়দার হয়ে গেছে। বাট এই মামলাটা যখন ইনিশিয়াল স্টেজে ছিল, মানে ইনকোয়ারি পর্যায়ে ছিল, চার্জ গঠনের আগ পর্যন্ত তো সব জায়গায় খোদা বক্সি লেখা, এবং সেই সময় তো তুমি কোনো আপত্তি করো নাই। সেই সময় তো একটা রিভিশন করতা যে এই নামে কোনো মানুষ মারা যায় নাই, সেই সময় তুমি করতা, কিন্তু সেই সময় তুমি কোনো অভিযোগ করো নাই। সেই সময় তো এটা মেনে নিয়েই তুমি বিচার ফেস করছো, জামিন নিছো, এইটাই করছো। সো এই জায়গার যে ভুলটা হয়েছে, এই ভুলটা তেমন গুরুতর বলে বিবেচিত হবে না। আর তুমি তো মেনেই নিছো যে তুমি একটা হত্যাকাণ্ডের জন্য আসামি। সো এই যে ভুল, এটা আপনার ক্লারিক্যাল মিস্টেক। সো এই ভুলের কারণে ন্যায় বিচার কি হয় নাই? ব্যাহত হয় নাই। তাহলে আপনি মনে রাখবেন যে প্রথমে হত্যা করছে একজনে, কিন্তু চার্জে নাম আসছে আর একজনে। তাহলে এরকম ভুল কি ভুল বলে বিবেচিত হবে না? গুরুতর ভুল বলে বিবেচিত হবে না। কত ধারা ভাই? 225, 225 দুইটা উদাহরণ। আর 232টা আমরা মনে রাখবো যে যদি চার্জ গঠনে গুরুতর ভুল থাকে, কি থাকে? গুরুতর ভুল থাকে, এবং সেই ভুলের কারণে যদি ন্যায় বিচার ব্যাহত হয়, তাহলে সেই ভুল গুরুতর বলে বিবেচিত হবে। মানে বিষয়টা এরকম, ন্যায় বিচার ব্যাহত হলে সেই ভুল গুরুতর বলে বিবেচিত হবে। এখন প্রশ্ন হলো যে ন্যায় বিচার ব্যাহত হয়েছে কি হয় না, এটা আমি কেমনে বুঝবো? এই 232-এও একটা উদাহরণ আছে খোদা বক্স হায়দার বক্সের। তো সেটা হলো কি, প্রথমে হত্যা করছে হায়দার বক্সে, পরে হত্যা করছে খোদা বক্স। সে খোদা বক্স হায়দার বক্স দুইজনেই কি করছে? হত্যা করছে। ধরেন হিটলার যেরকম ইহুদিরে বিনাশ করতে চাইছিল, বিনাশ করতে চাইছে বক্স রে। এই কারণে হায়দার বক্সেও হত্যা করছে, খোদা বক্সেও হত্যা করছে। এবং জানা গেছে যে প্রথমে যখন হায়দার বক্সে মারে, তখন খোদা বক্স করে গ্রেফতার করার চেষ্টা করছিল। তখন বলছে যে তুই আকবারাই আমার সামনে ধরা দিছিস, তারা তোরেও শেষ করে দিব। তো এই হলো কাহিনী। তাহলে হত্যা করছে কয়জন? দুইজনকে। এখন বিচার শুরু হয়েছে। বিচারে ধরেন পরে যারা হত্যা করছে তার হত্যা মামলার বিচার হয়েছে, কিন্তু সাক্ষীরা সাক্ষ্য দিছে সব আগের মামলার সাক্ষী, বা আগে যে হত্যা হয়েছে তার মামলার বিচার হয়েছে, কিন্তু সাক্ষীরা সাক্ষ্য দিছে কি পরের মামলার সাক্ষীরা। তো এই যে বিচারটা, এই যে চার্জ গঠন করে যে বিচার করছে, এটা এখানে আসামি ন্যায় বিচার থেকে কি হয়েছে? ব্যাহত হয়েছে। তার শাস্তি দেওয়া যেতেই পারে, বাট যে মামলার সাক্ষী সেই মামলাই তো তারা সাক্ষ্য দিবে। সো বলতে পারে এখানে ন্যায় বিচার থেকে ব্যাহত হয়েছে, এবং আসামি এই ক্ষেত্রে গিয়ে এই চার্জের বিরুদ্ধে রিভিশন করতে পারে বা আপিল করতে পারে। তো সেই ক্ষেত্রে এই যে চার্জ, এটা বাতিল করতে পারে এবং নতুন করে চার্জ গঠনের নির্দেশ দেবে কে? আপিল আদালত বা রিভিশন আদালত। কে? আপিল আদালত অথবা রিভিশন আদালত। সো আপনি বক্স নিয়ে কনফিউজড হবেন না। যে জায়গা গুরুতর বলে বিবেচিত হয় নাই সেটা হলো যে হত্যা করছে একজন রে, ভুল করে নাম হয়ে গেছে আর একজন, এটা 225 গুরুতর বলে বিবেচিত হবে না। আর যেখানে গুরুতর বলে বিবেচিত হবে সেখানে হত্যা করছে দুইজনকে, কিন্তু একজনের মামলায় আমার শাস্তি দিছে, কিন্তু ওই মামলায় সাক্ষী দিছে কারা? অন্য মামলার সাক্ষীরা। তো এটা গুরুতর বলে বিবেচিত হবে। এবং এই চার্জটা 232 ধারা অনুসারে কোয়াশ, মানে বাতিল করতে পারে কে? আপিল আদালত বা রিভিশন ক্ষমতা প্রয়োগকালে হাইকোর্ট বিভাগ। বুঝছেন? আর এখানে একটা জিনিস মনে রাখেন, জাস্ট এক কথায়, যে একটা আদালত চার্জ পরিবর্তন করতে পারে কখন? রায় ঘোষণার পূর্বে, যে কোনো সময়। কত ধারা? 227। রায় ঘোষণার পূর্বে যে কোনো সময়। আমরা আজান যদিও দিয়েছে, একটু ঝটপট আগায় দেখেন। 233-এ বলছে পৃথক পৃথক অপরাধের জন্য পৃথক চার্জ। ঘটনা যতগুলা, মামলা ততগুলা, চার্জও ততগুলা। ধরেন একজন লোক এক বাড়ি থেকে গরু চুরি করেছে,
আর এক বাড়িতে গিয়ে ঘুষিতে একজনের নাক ফাটাই ফেলছে, তাহলে ঘটনা কয়টা? মামলা কয়টা? দুইটা। আচ্ছা, আর একটা হলো গরু চুরি, আর একটা হলো নাক ফাটানো। বুঝছেন? এটা হলো 233। তাহলে পৃথক পৃথক অপরাধের জন্য পৃথক চার্জ গঠিত হবে। কত ধারায় আছে? 233। 200। বাট আজকের পরীক্ষায় বলতে নিষেধ করছে, আপনারা তো পরীক্ষা দিবেন। এই 233-এর ব্যতিক্রম, মানে কখন একসাথে চার্জ গঠন করে বিচার করা যাবে। 233-এ তো একসাথে হচ্ছে না, 233-এ কি আলাদা আলাদা। 233-এর ব্যতিক্রম আলোচনা করছে 234, 35, 36, 239। কি কি? 34, 35, 36 আর 239। তো আমাদের একটু নামাজের বিরতি, নামাজ শেষে এসে শুরু করবো ইনশাল্লাহ। আর যাদের খিদা টিদা লাগছে এই মুহূর্তে যে নাস্তা টাস্তা করে আসে। আচ্ছা ভাই দেখেন, আমরা বিরতির আগে 233 ধারাটা পড়ছি যে পৃথক পৃথক অপরাধের জন্য পৃথক পৃথক চার্জ গঠন করতে হবে, মামলাও পৃথক পৃথক, 233 ধারা। আর 233-এর ব্যতিক্রম দেখেন, প্রথমে আসে 234। 234, 234টা দেখেন, আমার কথা শুনেন, কথা শুনলে হয়ে যাবে। 234 ধারায় বলছে যদি একজন ব্যক্তি 1 বছরের মধ্যে সর্বোচ্চ 3টা অপরাধ করে, যে অপরাধগুলো একই ধরনের। আবার বলি, একজন ব্যক্তি 1 বছরের মধ্যে অপরাধ করছে কয়টা? এবং 3টা অপরাধ কি ধরনের? একই ধরনের। তাহলে ওই 3টা অপরাধের বিচার একসাথে করা। আমি আপনাদের মনে যত প্রশ্ন আসছে সব প্রশ্নের উত্তর আমি দিয়ে দিচ্ছি, শুধু ধৈর্য ধরে শুনেন। ধরেন মাইকেল নামের একজন ব্যক্তি, সে জানুয়ারি মাসে একটা হত্যা করছে, জুলাই মাসে একটা হত্যা করছে, ডিসেম্বর মাসে একটা হত্যা করছে। তাহলে হত্যা করছে কয়টা? 3টা। কয়জন ব্যক্তি? একজন। এখন হত্যা তো মানে যাদের হত্যা করছে তারা তো আর একজন না, তারা তো বিভিন্ন জনের সাথে সম্পর্কিত। তাহলে এই 3টা হত্যার বিচার একসাথে করা যাবে 234 ধারা অনুসারে। এখন আপনাদের মনে প্রশ্ন আসবে যে স্যার তাহলে 3টা হত্যার বিচার একসাথে করবেন, তাহলে মামলা কয়টা হবে? মামলা তো জানুয়ারি মাসে একটা হত্যা হলো, ওই সময় কি মামলা হয় নাই? জুলাই মাসে একটা হত্যা হয়েছে, মামলা হয় নাই? ডিসেম্বর মাসে একটা হত্যা হয়েছে, মামলা হয় নাই? প্রশ্ন আসে ভাই মামলা হয়েছে, জানুয়ারি মাসে মামলা হয়েছে, জুলাই মাসেরটা হত্যার ধরেন পরের দিনই মামলা হয়েছে, ডিসেম্বর মাসেরটাও মামলা হয়েছে। কিন্তু বিচারক যখন জানবেন যে আসামি একজন এবং তিনি অপরাধ করছে কয়টা? 3টা। কোন ধরনের? একই ধরনের। তখন ওই 3টা মামলার বিচার করবে কি সাথে? একসাথে। চার্জ 3টা একসাথে, চার্জ কিন্তু 3টা। ফাঁসি দিলে কয়বার ফাঁসি দিবে? 3বার, নট একবার। অর্ডার তো 3 মামলায় ধরে ফাঁসি তারে একবারই কার্যকর করুক, সেটা হলো পরের বিষয়, কিন্তু তারে তো 3 মামলায় আলাদা আলাদা সাজা দিবে। বুঝতে পারছেন? তো তাহলে এই 234 ধারাটা যদি এরকম হয় যে জানুয়ারি মাসে হত্যা করছে, জুলাই মাসে ধর্ষণ করছে, আর ডিসেম্বর মাসে যে ছিনতাই করছে, বলেন তো 234 অ্যাপ্লিকেবল কিনা? অ্যাপ্লিকেবল না। কেন অ্যাপ্লিকেবল না? কারণ ভিন্ন ভিন্ন অপরাধ। বুঝছেন? এখন আপনাদের মনে আবার পরক্ষণে প্রশ্ন আসে, স্যার যদি 4টা অপরাধ করে 1 বছরের মধ্যে তাইলে কি হবে? তাইলে প্রথম 3টা একসাথে চার্জ গঠন করে বিচার করা যাবে, পরেরটা যাবে না। বুঝছেন? যদি স্যার 4টা অপরাধ করছে 2 বছরের মধ্যে তাইলে কি হবে? 1 বছরের ভিতরে যে কয়টা পরে সেই কয়টা একসাথে বিচার করা যাবে, ওইটার জন্য আবার আলাদা বিচার। বুঝছেন? আর একটা কথা, এই যে 3টা চার্জ একসাথে বিচার করতেছে, এটা করতে কিন্তু বিচারক বাধ্য না, আইনে নিয়ম আছে। আইনে নিয়ম আছে, কিন্তু করলেও পারে না করলেও পারে। বুঝেছেন? তাহলে 234 ধারার মূল কথা হলো, আমার সাথে তালে তাল দেন, কয়জন ব্যক্তি? একজন। কতদিন সময়? 1 বছর। কয়টা অপরাধ করতে? 3টা। কোন ধরনের? একই ধরনের। তাহলে এই সকল চার্জ একসাথে বিচার করা যাবে। চার্জ কি একটা হবে? চার্জ কয়টা? 3টা। বা মামলা 3টাই হলো, কিন্তু এই 3টা মামলা একসাথে বিচার করা যাবে। আচ্ছা, আশা করি 34 বুঝছেন। আচ্ছা, 235-এ বলতেছে, 235 আমি কিন্তু লাইন বাই লাইন পড়তেছি না। কেন পড়তেছি না? কারণ ফার্স্ট টাইম আমরা যখন পড়ছি তখন খুব ভালোভাবে
পড়ছি, এখন হলো আমরা টাচ দিয়ে যাচ্ছি যাতে আপনি ধরতে পারেন। 235 ধারা, যে সকল অপরাধ একই কাজের অংশ, যে সকল ঘটনা একই কাজের অংশ। যদি বলেন স্যার যে সকল ঘটনা একই কাজের অংশ মানে কি, মানে হলো আপনি যে বাড়িতে 233-এর শর্ত অনুসারে যে বাড়িতে চুরি করছেন, আহত করছেন আর এক বাড়ি, 233, দুইটা অপরাধ, দুইটা মামলা, দুইটা ধারা, ঠিক আছে। কিন্তু যে বাড়িতে চুরি করছেন, ওই বাড়িতে ব্যভিচার করছেন, ওই বাড়িতে নাক ভাঙছেন, ওই বাড়িতে আগুন দিয়ে চলে আসছেন, সকল অপরাধ কিসের অংশ? একই কার্যের অংশ। তাইলে এই যতগুলো অপরাধ, চার্জ ততগুলা। যদি অপরাধ 4টে হয়, চার্জ কয়টা? 4টা। কিন্তু এই 4টা চার্জ হবে বিচার কয় মামলায়? এক। এই জায়গা 235-এর 1 নট 36, এই জায়গা আলাদা আলাদা বিচারের দরকার, আলাদা আলাদা মামলার দরকার তাই 233-এর শর্ত অনুসারে মামলা হয়তো কয়টা? 4টা। কিন্তু 235-এর 1-এ মামলা হইতেছে কয়টা? একটা। যদি বলেন যে স্যার একটা মামলা কেন হলো, কেন 4টে হলো না? কারণ এই ঘটনাগুলো ঘটছে কিসের সাথে? একই সাথে, একই কার্যের অংশ। 4টা মামলা হতো কখন জানেন? যে বাড়িতে ব্যভিচার করছে, আর এক বাড়িতে যে চুরি করছে, আর এক বাড়িতে যে আগুন দিছে, আর এক বাড়িতে যে অন্য কিছু করছে। তাইলে ঘটনা যতগুলা, মামলা ততগুলা। এটা হলো 235-এর কত? 1, বুঝছেন? আর 1 ট্যাগ 2 মনে না থাকলে মনে রাখবেন কত? 235। 235 যদি মনে না থাকে, ফৌজদারি কার্যবিধি সংশ্লিষ্ট ধারা, কিন্তু ওই জায়গায় আমরা না লিখে আসবো না, ঠিক আছে? আচ্ছা, 235-এর 2টা মনে রাখেন ভাই। অপরাধ করছেন একটা, কিন্তু 2টা ধারায় আমাদের সম্মানিত স্টুডেন্ট রাজীব বিশ্বাস উনি বলছে পিসির 112, পিসির 112 এর ভিতরে আপনি আনতেছেন কে ভাই? পিসির জায়গা থাক, আমরা মাসি পড়তেছি, মাসির জায়গা থাকি, দুইজন এক জায়গায় আইনেন না। আচ্ছা দেখেন 235-এর 2 দেখেন, 235-এর 2 আপনি কাজ করছেন একটা, বাট এটা 2টা অপরাধ হয়েছে। আপনি যদি একজনের ধাক্কা দিয়ে ফেলে দেন, তাহলে এটা দণ্ডবিধির 323-এও অপরাধ, 352-তে অপরাধ। 323-এ আছে ভলেন্টারি কজিং হার্ট, স্বেচ্ছায় আঘাত করা, আঘাত। আর 352-তে আছে ক্রিমিনাল ফোর্স, ভলেন্টারি কজিং ক্রিমিনাল ফোর্স, মানে অপরাধমূলক বল প্রয়োগ। তাহলে আমি যদি আশরাফুল্লে ধাক্কা দিয়ে ফেলে দিই, এটা 323 হয়েছে, 352-তে হয়েছে। এখন কথা হলো স্যার আমি মামলা করব কোন ধারায়? আশরাফুল দি বলে যে কোনো এক ধারায়। কোন ধারায় মামলা করবো বলেন? দুই ধারায় মামলা, বুঝতে পারছেন? এই যে আমরা কত আরামে ক্লাস করতেছি, দেখেন আপনারা লোডশেডিং টের পাইছেন? নাই। দেখেন তো, তাহলে আমার কাজ একটা, বাট যদি ওই ওই যদি আমার এরকম হতো যে 323-এ হয়, 352-তে হয়, আরো সামনে আরেকটা ধারায় হয়, তাহলে ওই 3 ধারায় তারে মামলা করে 3 ধারায় তারে কি দেওয়া যাবে? সাজা দেওয়া যাবে। এটাই হলো 235-এর 2। 235-এর 2। তাহলে 235-এর 1 যেটা, যে একই কাজের অংশ হিসেবে একাধিক অপরাধ করলে সকল অপরাধের বিচার একসাথে চার্জ গঠন করে করা যাবে। চার্জ কিন্তু একটা না, অপরাধ যতগুলো চার্জ অতগুলো, বাট একসাথে বিচার করা যাবে। আর 235-এর 2 যেটা, অপরাধ কয়টা? একটা, মানে কাজ একটা, বাট অপরাধ যদি 2 বা ততোধিক সংখ্যার অন্তর্ভুক্ত হয়, তাহলে এই সকল ধারাই তাকে বিচার করে সাজা দেওয়া যাবে। 235-এর কত ভাই? 2। বুঝছেন? প্রশ্ন থাকলে কইরেন, লজ্জা পাবেন না। 236 দেখি, দেখেন সন্দেহ। 36 মানে কি? সন্দেহ, বা বলতে পারে অল্টারনেটিভ চার্জ, বিকল্প চার্জ। এটা বিচারকের ক্ষেত্রে এটা বেশি প্রযোজ্য। ওটা একটু আমরা অফ করে রাখেন তো, এটা আপাতত এসি অফ থাক, ওই সুইচটা অফ করে দেন। হ্যাঁ হ্যাঁ, না ওই ইলেকট্রিসিটি এসে আবার গেছে আর কি। বাইরের লাইট অফ করে দেন, ওই যে বাইরে একটা লাইট জ্বলে না আমাদের, দেখেন তো বাইরের লাইট কোনটা দিশা? ওটা না, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। দেখেন এই যখন বিচারকের কাছে বিচারকালে ওনার কাছে মনে হয়েছে যে এই লোক কি চুরি করছে,
নাকি চোরাই মাল নিছে, নাকি বিশ্বাসভঙ্গ করছে, নাকি আত্মসাৎ করছে, নাকি প্রতারণা করছে। অপরাধ একটা করছে বটে, কিন্তু মানে শনাক্ত করা যাচ্ছে না, ওর কাছে সন্দেহ হচ্ছে যে কোনো একটা তো করছে, বাট কোনটা করছে এটা শনাক্ত করা যাচ্ছে না, সন্দেহ। সেক্ষেত্রে উনি বিকল্প চার্জ গঠন করতে পারে, অল্টারনেটিভ চার্জ। তাহলে ওনার কাছে যতগুলি নিয়ে সন্দেহ হচ্ছে সবগুলো একসাথে করবে। ওই চুরির সাথে চুরি 379, বিশ্বাসভঙ্গ 406, তারপরে আত্মসাৎ 403, প্রতারণা 417, এই 4টা ধারায় চার্জ গঠন করে তার বিচার করা যাবে, অথবা যে কোনো একটা। 4টা ধারা অথবা কি যে কোনো একটা। যদি আপনি 4টা ধারায় চার্জ গঠন করতে ভালো, তাহলে সমস্যা নাই। বাট আপনি চুরির চার্জ গঠন করে তার সাজা দিলেন, বাট পরে চুরির সাজা দেওয়ার পর আপনার মনে হলো সে তো আসলে চুরি করে নাই, সে তো হলো বিশ্বাসভঙ্গ করছে, তখন আর ওই সেম ঘটনার জন্য তাকে আর বিশ্বাসভঙ্গের অপরাধে দণ্ডিত করা যাবে। বুঝছেন? আবার বুঝাই শুনেন। ধরেন আমাদের এই জায়গায় মাইকেল সাহেব, মাইকেল আমাদের কেউ নাই, এই কারণে মাইকেল উপর দিয়ে চালাই। মাইকেল ধরেন পুলিশের হাতে ধরা খাইছে, পুলিশ মামলা করে দিছে। এখন চার্জ গঠনের সময় সবকিছু বিবেচনা করিয়া বিচারকের মনে হচ্ছে যে মাইকেল চুরি করছে, না হলে ওই মোবাইলটা চুরি করছে, নাহলে এই মোবাইলটা কারো কাছ থেকে চোরাই মাল হিসেবে নিছে, নাহলে মাইকেল এটা চুরিও করে নাই, চোরাই মালও নাই, আত্মসাৎ করছে, অথবা মাইকেল বিশ্বাসভঙ্গ করছে। মাইকেল অপরাধ একটা করছে বটে, কিন্তু কোনটা করছে বিচারক নিশ্চিত হতে পারতেছে না। তখন এরকম যখন সন্দেহ তৈরি হবে, তখন বিচারক এই 4 ধারায় চার্জ গঠন করতে পারে, অথবা যে কোনো কি একটা। 4 ধারায় চার্জ গঠন করে ধরেন তারা 4 ধারায় সাজা দিছে, এটা হলো একটা সাইড। কিন্তু ওনার কাছে সন্দেহ ছিল 4টা নিয়ে, আদালত চুরির চার্জ গঠন করে মাইকেল চুরির সাজা দিয়ে দিছে, বা চুরির সাজা দেখ বা খালাস দেখ, যে কোনো একটা কিছু দিছে। কিন্তু পরে মনে হচ্ছে আদালতের কাছে মাইকেল তো চুরি করে নাই, মাইকেল অ্যাকচুয়ালি অপরাধজনক বিশ্বাসভঙ্গ করছে। তাইলে কি বিশ্বাসভঙ্গের অপরাধে তার সাজা দেওয়া যাবে কিনা? যাবে না, কারণ ওনার যদি বিশ্বাসভঙ্গের সাজা দিতেই হতো, তাহলে ওই যখন সন্দেহ করছে সেই সময় ওনার একসাথে চার্জ গঠন করা উচিত ছিল। বুঝেছেন? এই জায়গা থেকে প্রশ্ন নিছেন কারা? আমরা নতুন, এই জায়গা প্রশ্ন ছিল না, কেউ নিছেন? আপনারা 2জন ছাড়া আর কেউ নিছেন? যারা মডেল টেস্ট প্রোগ্রামে ভর্তি হবেন না, এরকম কেউ প্রশ্ন নেবেন না, ঠিক আছে? আচ্ছা, আমরা চলে আসি 200, তাহলে আমরা 35 জানলাম, 36 জানলাম, 34 জানলাম নাকি? আমরা চলে আসি 239 ধারা। দেখেন দেখেন, যে সকল ব্যক্তিদের বলতেন একত্রে বা যৌথভাবে বিচার করা যেতে পারে, ব্যক্তিদের বলছে। একজন হলে 34, একজন হলে 35, একজন হলে 36, কিন্তু যদি বলে ব্যক্তিদের তাহলে কত? 239। 200, এটা কিভাবে? ধরেন একটা হত্যা করছে 5 জন ব্যক্তি, তাহলে 5 জনের বিচার একসাথে করা যাবে। একটা হত্যা করছে কয়জন ব্যক্তি? 5 জন, 5 জনের বিচার একসাথে করা যাবে। অথবা একজন ব্যক্তি যদি 3টা অপরাধ করতো 1 বছরের মধ্যে, 234। কিন্তু একটা ধরেন ডাকাত দল, তারা অভ্যাসগতভাবে ডাকাতি করে, তারা জানুয়ারি মাসে ডাকাতি করছে একটা, জুলাই মাসে করছে একটা, ডিসেম্বর মাসে একটা, 3টা ডাকাতি করছে। ডাকাতি করতে তো 5 জন লাগে, এটা মনে আছে তো? তাহলে এই ক্ষেত্রে তো 234 অ্যাপ্লিকেবল হচ্ছে না, কারণ 34-এ কয়জন? একজন। তাহলে একাধিক ব্যক্তি হলে কত? 239। বুঝছেন? আবার একদল লোক এক বাড়িতে ঢুকে ওই বাড়িতে ব্যভিচার করছে, ওই বাড়িতে ধর্ষণ করছে, ওই বাড়িতে আগুন ধরায় দিছে, ওই বাড়িতে ডাকাতিও করছে, যত প্রকারের অপরাধ করা যায় সব একসাথে করছে। তাহলে আমরা তো জানি যে সকল ঘটনা একই কাজের অংশ, এই সকল অপরাধের বিচার একসাথে করা যায় 235-এর 1। কিন্তু 235-এর 1-এ কয়জন ব্যক্তি? একজন। কিন্তু এই জায়গায় তো অনেকজন ব্যক্তি, অনেকজন হইলেই কত? 239। বুঝছেন? আবার অপরাধ যিনি করে আর অপরাধের সহায়তা যিনি করে, এই সকল ব্যক্তিদের একসাথে বিচার করা যাবে। কেমনে? আমি আশরাফুল্লাহ বললাম যে আশরাফুল আপনি অমুকরে হত্যা করেন, আশরাফুল হত্যা করলো, মূল অপরাধী আশরাফুল, আমি তো প্ররোচনাকারী, তাহলে আমার ক্ষেত্রে প্রযোজ্য হবে প্ররোচনাকারীর সাজা নাকি? কিন্তু এই 2 জনের বিচার একসাথে করা যাবে কত ধারা? 239। বুঝছেন?
তাহলে 239 মোট 7টা পয়েন্ট আছে, 4টা অলরেডি আমি বলে দিছি। আর বাকিগুলো আপনার ওই যে চুরি যে করে আর চোরাই মাল গ্রহণ যে করে এদের বিচার একসাথে করা যাবে। তো এই টাইপের কতগুলো আছে। আর মুদ্রা সম্পর্কিত অপরাধ যে করে আর মুদ্রা সম্পর্কিত অপরাধের প্রযোজনা যে তাই এদের বিচার একসাথে করা যাবে। তাহলে আমাদের পরীক্ষায় প্রশ্ন আসতে পারে যে স্বতন্ত্র অপরাধের জন্য স্বতন্ত্র চার্জ গঠন করতে হবে 233, আর এই নিয়মের ব্যতিক্রম 234, 35, 36, 39। বাট 237 এর মধ্যে নাই, কিন্তু আমরা জানবো 237-এ কি আছে ভাই। 237 হলো যে আপনার এক অপরাধে 4 চুরির জন্য চার্জ গঠন করছে, কিন্তু সাক্ষ্য টাক্ষ্য গ্রহণ করার পর বিচারকের মনে হয়েছে এই জায়গাতে সে চুরি করে নাই, এই জায়গা সে করছে বিশ্বাস ভঙ্গ, এখনো কিন্তু রায় দেয় নাই, তাহলে ওই বিশ্বাস ভঙ্গের দায়ে তার সাজা দেওয়া যাবে। কিন্তু যদি চুরির সাজা একবার দিয়ে ফেলতো তাইলে আর বিশ্বাস ভঙ্গের সাজা দেওয়া যেত। বুঝেন কিনা? পরীক্ষায় প্রশ্ন আসবে যে এই যে ককে চুরির অপরাধে চার্জ করা হলো, কিন্তু সাক্ষ্য প্রমাণে দেখা গেল যে সে অপরাধমূলক বিশ্বাস ভঙ্গ করেছে বা চোরাই মাল গ্রহণ করেছে। উক্ত অপরাধে চার্জ করা না হয়ে থাকলেও অপরাধমূলক বিশ্বাস ভঙ্গ বা চোরাই মাল গ্রহণের দায়ে তাকে দণ্ডিত করা যেতে পারে। বুঝেন নাই? দেখি আমাদের আরিফ সাহেব মাইক্রোফোন নেন, আছে কাছে? আরিফ সাহেব আপনারে প্রশ্ন করি, দেখি এক কথায় উত্তর দিবেন, হ্যাঁ অথবা না, এভাবে উত্তর দিবেন। বলেন। আমি বিচারকের কাছে সন্দেহ হলো যে মাইকেল 4টা অপরাধ করছে, কিন্তু কোনটা করছে বিচারক নির্ধারণ করতে পারতেছে না। ধরেন একটা চার্জ গঠন করে বিচারক তারে সাজা দিয়ে দিছে বা খালাস দিয়ে দিছে, এখন বিচারকের কাছে মনে হইলো যে না সে তো আসলে করছে আরেকটা, এই ক্ষেত্রে ওই আরেকটার জন্য তার বিরুদ্ধে আবার বিচার করা যাবে কিনা বলেন? স্যার এটা যে বিচার মানে বিচার করা যাবে না, বিচার করা যাবে না। যাবে না, কারণ একবার তার বিচার হয়ে গেছে। যদি বিচার করা যেতই তাহলে যখন চার্জ গঠন করছে তখনই গঠন করা উচিত ছিল। বাট সেম প্রশ্ন দেখি শওকত আলম সাহেব বলেন। শওকত আলম সাহেব চুরির চার্জ গঠন করছে, সাক্ষ্য টাক্ষ্য গ্রহণ করার পর মনে হয়েছে যে এখনো রায় দেয় নাই, মনে হয়েছে যে চুরি করে নাই, সে করছে প্রতারণা। প্রতারণার চার্জ গঠন না করে সাজা দেওয়া যাবে কিনা? যাবে স্যার। সাজা দেওয়া যাবে। কত ধারা? 237। বুঝেছেন? 38 পড়ার দরকার নাই, 38 আপনাদের ডিসকাউন্ট দেওয়া হলো, 40 ডিসকাউন্ট। আর এই জায়গা চার্জের ভাই অনেকগুলা প্রবলেমেটিক প্রশ্ন আছে, বুঝছেন? আপনার এই জায়গা যা আছে এর বাইরে কিছু পড়া লাগবে না আল্লাহর রহমতে, এগুলো পড়ে একটু ধৈর্য ধরে মানে অভিজ্ঞতা নিয়ে যান যে এই হলো অবস্থা। এখন আমি কিন্তু কখনোই দাবি করি নাই, ধরেন বাজারে যারা আইটি করে, আপনি যদি বলেন যে এই বই আমি একা লেখছি, না ভাই, এই আপনার আইন পার্ট প্রিলিম আছে তার বিভিন্ন বই থেকে একটুক একটুক নিয়ে হলে এই বই আমার বানানো, আমি এই বইয়ের স্রষ্টা না। কিন্তু আমি এটা বানাইছি কেন? যাতে আপনারা যারা শিক্ষার্থী আপনাদের জন্য এটা কি হয়, উপকার হয়। এখন এই জিনিস থেকে হুবহু বাঁধতেও পারে নাও পারে, কিন্তু আমি আপনাদের এমন ভাবে তৈরি করতেছি যে হুবহু যদি নাও বাঁধে যাতে আমি আমার মতো করে ওই জায়গা কি লিখে আসতে পারি। এ হলো কথা, বুঝছেন? পারবো না ইনশাল্লাহ? চলে আসি আমরা। তাহলে চার্জ নিয়ে আপনাদের কোনো প্রশ্ন থাকলে করতে পারেন, অনলাইন অফলাইন যারা চার্জ নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে জিজ্ঞাসা করতে পারেন। এবং চার্জ রিলেটেড শুনেন, আমি একটা কথা বলে দিই, চার্জের প্রশ্ন জুডিশিয়ারিতে বেশি আসে, বাংলাদেশ বার কাউন্সিলে চার্জের প্রশ্ন তেমন আসে না, বাট যদি এসে যায় ওই প্রবলেমেটিক প্রশ্ন আসতে পারে। তাহলে সেই ক্ষেত্রে আপনারা ওই যে খোদা বক্স আসুক যে বক্স আসুক, আমি তো একটা ধারণা তো দিয়ে দিলাম, আশা করি পারবেন ইনশাল্লাহ। ধারা মনে না থাক, ঘটনা তো মনে থাকবে নাকি? আর ধারা যদি একেবারেই না পারতেছেন তখন বলে দিবেন যে 241, 221 থেকে 240 ধারার সংশ্লিষ্ট বিধান অনুসারে। ধারা ওই জায়গা থেকে স্যার মনে করবেন যে একটু টেকনিক্যালি কাটাইছে। আচ্ছা যাই হোক, এখন যখন আমি পারবো না তখনই তো আমার এই এদিকের সহায়তা নিতে হবে। বাট এই ধরনের টেকনিক আমরা অবলম্বন করবো কি পরীক্ষার শুরুতে? না স্যার। কখন? একেবারে শেষে গিয়ে। আমি আবারও বলি, আপনাদের কিন্তু প্রশ্ন সিলেকশন ভালো হয় না, মানে দেখা গেল আপনি প্রথম যে প্রশ্নটা লিখছেন ওর পরে অনেক ভালো প্রশ্ন লিখছেন, তাহলে আপনার সবচেয়ে ভালোটা লেখা উচিত ছিল কখন বলেন তো? একেবারে প্রথমে। আচ্ছা আমরা 14তে আসি। দেখেন
খালাস এবং অব্যাহতির মধ্যে পার্থক্য কি? সবচেয়ে সহজ জিনিস, কিন্তু আমি যদি এই জায়গায় এখনো জিজ্ঞেস করি অনেকে পারবেন না যে খালাস আর অব্যাহতি কি। গতবারের আগের বারও আসছে যে খালাস অব্যাহতির পার্থক্য কি। জানা জিনিস আমরা সবচেয়ে ভুল করি সবচেয়ে বেশি। দেখে আমি একজনে জিজ্ঞেস করি আল হেলাল, হেলাল উদ্দিন আল হেলাল, আর একটা নাম জানো কি হেলাল দীপু নাকি? আমারই ধরলেন স্যার। আর এক নাম দীপু না? স্যার এই তো বলেন আল হেলাল, বলেন খালাস আর অব্যাহতির পার্থক্য জোরে বলেন, বোঝাই বলেন, বইয়ের ভাষার দরকার নাই, আমাদের এমনি বুঝান। স্যার অব্যাহতি হচ্ছে আপনার বিচার পরিপূর্ণ হওয়ার আগে, বিচার যে চার্জ গঠনের পরে যেটা দেওয়া হয় সেটাই অব্যাহতি। বলেন বলেন বলেন, বলে যান। স্যার খালাস হচ্ছে বিচার কার্য পরিচালনা করার পরে যদি দেখা যায় যে সেই বিচার এসেছে অভিযুক্ত না, এই ক্ষেত্রে যে করে সেই। আমার ইখতিয়ার সাহেব দেন, ইখতিয়ার সাহেব আপনি কি হেলালের সাথে একমত? তা ওনার কোথায় দ্বিমত পোষণ করেন? শেষে দেওয়া হয় জি, আর অব্যাহতি বিচারের আগেই দেওয়া উচিত আগেই দেয়। আর কি পার্থক্য আছে বলেন? স্যার, ওইভাবে আর মনে নেই। আরো পারবেন বলেন, কল্পনা করেন। ভাই এভাবে বলা যায় যে খালাস দেওয়া হয় অব্যাহতি দেওয়া হয় চার্জ গঠনের আগে, আগে আর খালাস দেওয়া হয় চার্জ গঠনের পরে। একটা পেয়ে গেলাম। আর আমি যদি সংজ্ঞা দেই যে খালাস হলো এমন ধরনের মুক্তি যে ক্ষেত্রে দেওয়া হয় চার্জ গঠনের আগে, কিন্তু সেম অপরাধ নিয়ে তার বিরুদ্ধে আবারও মামলা হতে পারে। অর্থাৎ খালাস মানে কিন্তু অব্যাহতি মানে কিন্তু অব্যাহতি। পার্মানেন্ট মুক্তি না। না। তাহলে অব্যাহতি দেওয়া হয় চার্জ গঠনের আগে, অব্যাহতি দেওয়া হলে একই অপরাধ নিয়ে তার বিরুদ্ধে আবার কি মামলা হতে পারে। অব্যাহতির ইংরেজিতে বলে ডিসচার্জ, জি স্যার। নাকি? আর খালাস দিবেন যে একটা মামলায় চার্জ গঠনের পরে সাক্ষ্য গ্রহণ করার পরে সব মামলার সকল আনুষ্ঠানিকতা শেষে যখন বোঝা যায় যে আসামি কোনো অপরাধ করে নাই, তখন দেওয়া হয় কি খালাস। আমি বললাম আপনার মুখস্থ করার দরকার নেই, যে আপনি যা বুঝেন আপনি এই কথাই ওই জায়গা লিখবেন, ঠিক আছে? এরপরে একটা বললাম সংজ্ঞাগত। 2 নম্বরে দিবেন অব্যাহতি দেওয়া হয় চার্জ গঠনের আগে, খালাস দেওয়া হয় কি চার্জ গঠনের পরে, দুইটা। 3 নম্বরে দিবেন একটা ধরেন যে সাক্ষ্য গ্রহণ না করেই অব্যাহতি দেওয়া হয়, অপরদিকে সাক্ষ্য গ্রহণের পরে দেওয়া হয় কি খালাস। 3টা পাইছি না? খালাস অব্যাহতির ইংরেজিতে বলে ডিসচার্জ, খালাস ইংরেজিতে বলে অ্যাকুইটাল, নাকি ভাই? অব্যাহতির বিরুদ্ধে প্রতিকার হলো কি রিভিশন, অব্যাহতি অলওয়েজ রিভিশন, খালাসের বিরুদ্ধে প্রতিকার কি আপিল। 5টা হয়ে গেছে। কিন্তু কাউকে অব্যাহতি দিলে একই বিষয়ের উপর ভিত্তি করে তার বিরুদ্ধে আবার মামলা হতে পারে, কিন্তু কাউকে যদি খালাস দেওয়া হয় একই বিষয়ের উপর ভিত্তি করে নতুন মামলা করা যায় না। 6টা হয়ে গেছে। তারপরে ম্যাজিস্ট্রেট খালাস দেয় এত 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 ধারায়, দায়রা আদালত খালাস দেয় এত এত ধারায়। 7টা উদাহরণ যদি দেন কত? 8টা। না পড়ে, বই না পড়েই 8-9টা কিন্তু বানানো কোনো ব্যাপার না। তারপরে খালাসের প্রথম শব্দ খা, অব্যাহতির প্রথম শব্দ অ, এটা দিবেন নাকি? আচ্ছা আচ্ছা, এরপরে দেখেন তো খালাস আর অব্যাহতির পার্থক্য একবার ইয়াদ করলে আপনি আশা করি ইনশাল্লাহ বুঝবেন। এখন ভাই আমি এই জায়গায় এই প্রশ্নটা, এই যে দেখেন কি কি কারণে একজন আসামির বিরুদ্ধে চার্জ গঠন না করে তাকে অব্যাহতি দেওয়া যায়। সো এটা পড়ার আগে আমি প্রশ্ন পরে পড়ি, আগে আপনারা সরাসরি চলে যান 52 পেজে, ম্যাজিস্ট্রেট এবং দায়রা আদালতের বিচার পদ্ধতি। রহিম ভাই ওটা একটু দিয়ে দেন, আবরণ করে দেন, স্টেবল হয়েছে কোথায়। দেখেন এই এই ম্যাজিস্ট্রেট আদালত আর দায়রা আদালতের বিচার পদ্ধতি ভালোভাবে পড়েন। ম্যাজিস্ট্রেট আদালতের বিচার পদ্ধতি 241 থেকে 200 কত 50, অধ্যায় কত 20। আর দায়রা আদালতের বিচার পদ্ধতি 265 ক থেকে 265 কত অধ্যায় কত 23। আচ্ছা, কার্য পদ্ধতি দেখেন 241 ধারায় বলেছে মামলার বিচারের ক্ষেত্রে ম্যাজিস্ট্রেটগণ নিম্নলিখিত পদ্ধতি অনুসরণ করবে। মামলার বিচারের ক্ষেত্রে ম্যাজিস্ট্রেটগণ নিম্নলিখিত পদ্ধতি অনুসরণ করবে। বাট 265 কতে কি বলছে দেখেন,
দায়রা আদালতে প্রত্যেকটি বিচারে পাবলিক প্রসিকিউটর রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করবেন। দায়রা আদালতে প্রতিটা মামলার বিচার করবে মানে রাষ্ট্রপক্ষে পরিচালনা করবে পিপি। কে করবে? পিপি। গতকাল আপনাদের সর্বশেষ পরীক্ষায় একটা প্রশ্ন আসছে না, রাইট অফ প্রি অডিয়েন্স। রাইট অফ প্রি অডিয়েন্স মানে হলো কথা বলার অধিকার, মানে কে সবার আগে বক্তব্য শুরু করবে। তাহলে দায়রা আদালতে রাইট অফ প্রি অডিয়েন্স কার? পিপি। আর সারা বাংলাদেশের উকিলদের মধ্যে রাইট অফ প্রি অডিয়েন্স কার? বুঝছেন? আচ্ছা, স্যার 265 খ দেখেন, 205 গ ধারার বিধান অনুসারে অভিযুক্তকে দায়রা আদালতে হাজির করা হলে পিপি অভিযুক্তের বিরুদ্ধে অভিযোগ বর্ণনার মাধ্যমে নিজ বক্তব্য শুরু করবেন। তাহলে পিপি রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করবে, এটা হলো ক। পিপি সবার আগে বক্তব্য শুরু করবে, এটা হলো কত? আচ্ছা, আমরা চলে আসি অব্যাহতি। এই অব্যাহতি এটা খুব গুরুত্বপূর্ণ। এই শুনেন, আপনারা ওই যে বলে না খালি বই পড়লে হবে না, বই পড়লে হবে না, লোকজন ভাই কোর্টে যাইতে হবে, আর কিছু কিছু কয় যে গাইড বই পড়লে হবে না, বিয়ার অ্যাক্ট পড়া লাগবে। ঠিক আছে, ও কিন্তু পাস করছে গাইড বই পড়ে, কিন্তু আর একজনের পরামর্শ দেয় বিয়ার অ্যাক্ট পড়তে হবে। বিয়ার অ্যাক্ট পড়া তো সবচেয়ে ভালো, এর চেয়ে ভালো কিছু নাই। কিন্তু আমাদের এই বার কাউন্সিলের অধিকাংশ শিক্ষার্থী 95% শিক্ষার্থীর যদি বিয়ার অ্যাক্ট ধরান, তাহলে এমনি যা পারে তাও আর পারবে না। বুঝছেন? আর গাইড বই তো আসমানের তে নাজিল হয় না, গাইড বই তো বিহার এক থেকেই আসছে। এখন কথা হলো অব্যাহতি থেকে প্রশ্ন আসে যে অব্যাহতি কি, অব্যাহতি কখন দেয়া হয়, অব্যাহতির সময় এই আপনার আসামি কর্তৃক দাখিলকৃত কাগজপত্র বিবেচনায় নেওয়ার সুযোগ আছে কিনা। এখন যারা বিহার অ্যাক্ট পড়তে বলে, বিহার অ্যাক্টে কিন্তু বলা নাই যে অব্যাহতির সময় আসামির দাখিলকৃত কাগজপত্র বিবেচনার সুযোগ আছে কিনা। আচ্ছা, এখন কথা হলো যে আমার প্রথমে জানতে হবে যে একটা মামলার অব্যাহতির আবেদন কখন করে। দেখেন, প্রথম অব্যাহতি হলো পিপি যদি চার্জ গঠনের আগে মামলা প্রত্যাহার করে আসামি পাবে অব্যাহতি, পিপি যদি চার্জ গঠনের পরে মামলা প্রত্যাহার করে আসামি পাবে খালাস। এটা হলো পিপির পালা গেল। বাট আর এটা হলো 494 কত এক অব্যাহতি। আর এক অব্যাহতি আছে হলো তদন্ত প্রতিবেদন। তদন্ত প্রতিবেদন বিবেচনা করে তদন্ত প্রতিবেদন ফাইনাল রিপোর্ট দিছে, সো অব্যাহতি দেবে 202(2) খ। 202(2) খ। তাহলে দুইটা অব্যাহতি পেলাম, পিপি মামলা প্রত্যাহারে 494 ক, আর তদন্ত প্রতিবেদন বিশেষ করে ফাইনাল রিপোর্ট বিবেচনা করে অব্যাহতি দিবে 202(2) খ। বুঝছেন? কিন্তু এই যে আমরা অব্যাহতি পড়তেছি, এটা হলো ডিসচার্জের আলাদা আবেদনই করব, আসামি পক্ষ যায় আবেদন করব। দেখেন, এর আগের দিন আমরা পড়ছি যখন পুলিশ রিপোর্ট দিল, পুলিশ রিপোর্টের বিরুদ্ধে যখন চার্জশিট দিল, চার্জশিট মানে কি, মানে তদন্তকারী কর্মকর্তা বলছে অমুক অমুক অপরাধ করছে, ওদের বিচারের আওতায় আনা হোক। চার্জশিট দেখ বা ফাইনাল রিপোর্ট দেখ, বাদী পক্ষের প্রতিকার কি ছিল? নারাজি। মনে আছে? মানে বাদীর তো মনোপুত হয় নাই, তাহলে বাদী দিবে কি? নারাজি। এখন ওই জায়গায় আমরা পড়ছিলাম কিন্তু আসামির নারাজি দেওয়ার কোনো সুযোগ নাই, না আসামি বলতে পারবে না যে আমি তদন্ত প্রতিবেদন মানি। তাহলে আসামির কাজ, আসামির প্রতিকার ভাই, আসামির প্রতিকার হলো মামলা যখন বিচারের জন্য বদলি হবে, বদলি হওয়ার ওই বিচারিক আদালতে গিয়ে ওই জায়গায় ডিসচার্জের আবেদন করবে। কি বলেন? এই চার্জ গঠন আর ডিসচার্জ শুনানি একই সময় হয়। চার্জ গঠন আর ডিসচার্জ শুনানি কি একই দিনে। এবং বইতে যে জিনিস নাই, প্র্যাকটিক্যালি যেটা জানবেন সেটা হলো একটা মামলা বদলি কখন হয়। সিআর মামলা বদলি হয় যখন ও সকল আসামি হাজির হয়, তখন বদলি করে আমলি আদালত থেকে 205 গ বা গ-তে দায়রা আদালত বা ম্যাজিস্ট্রেটের কাছে। বুঝেন তো? বইতে কিন্তু বলা নাই। আর জিআর বা নন জিআর মামলা বদলি করে যখন পুলিশ রিপোর্ট দেয়, পুলিশ রিপোর্ট দেওয়ার পরে যদি পুলিশ রিপোর্ট কি নাই, আমলে নাই, আমলে নেওয়ার পরে মামলা কি করে দিবে? বদলি করে দিবে। এখন যে আদালতে বদলি করে দিল, ওই আদালতে গিয়ে প্র্যাকটিস অনুসারে প্রথম তারিখ হলো পুনঃ শর্তে পুনঃজামিন দেয়। পুনঃ শর্তে, পুরো বইতে নাই কিন্তু, পুনঃ শর্তে পুনঃজামিনের বিধান বই খুঁজে কিন্তু পাবেন না। পরের তারিখে ডিসচার্জ শুনানি প্লাস চার্জ গঠন, ডিসচার্জ শুনানি প্লাস চার্জ গঠন, মানে এই ডিসচার্জ শুনানি আর চার্জ গঠন হবে কি একই দিনে। তাহলে ডিসচার্জের পিটিশন দিবে কে? আসামি। আসামি বলবে ডিসচার্জের আবেদন করছে যে আমারে এফআইআর 161, 164
মেডিকেল সার্টিফিকেট বা অন্যান্য যাবতীয় যা যা আছে সবকিছু বিবেচনা করে আমার এই মামলার দায় হতে কি দেওয়া হোক, অব্যাহতি দেওয়া হোক। আর বাদী পক্ষ আবার এটা কি দিবে, আপত্তি জানাবে যে না অব্যাহতি দেওয়া যাবে না। এখন এই অব্যাহতির সময় বাদী মানে নালিশকারী রাষ্ট্রপক্ষেরও বক্তব্য শুনবে, আসামিরও কি বক্তব্য শুনবে, প্লাস রাষ্ট্রপক্ষের দাখিলীয় যাবতীয় কাগজপত্রের যত রেকর্ড আছে সব রেকর্ড কি বিবেচনায় নিবে। বাট এই ডিসচার্জ শুনানির সময় আসামি এসে যদি কোনো মেডিকেল সার্টিফিকেট দেখায়, আসামি এসে যদি প্লি অফ এলিবি মানে অন্যত্র থাকার অজুহাত দাবি করে, মানে যে কাগজটা তিনি এই ডিসচার্জের দিনই দাখিল করলেন, এটাই বিবেচনা, এই কাগজ বিবেচনা করে তাকে ডিসচার্জ দেওয়ার কোনো সুযোগ নাই। তার মানে ডিসচার্জ শুনানির সময় উভয় পক্ষের শুনবে, উভয় পক্ষের আইনজীবীরে শুনবে, বাদী পক্ষের যাবতীয় মামলার রেকর্ড আদি সবকিছু কি বিবেচনা করবে। কিন্তু ডিসচার্জ শুনানির সময় যদি আসামি যদি কোনো কিছু দাখিল করে এটা বিবেচনায় নেওয়ার সুযোগ আছে নাই। এটা বলছেন নজরুল ইসলাম বনাম রাষ্ট্র মামলা, নজরুল ইসলাম বনাম রাষ্ট্র। প্র্যাকটিসে যাইও আপনার কাজে লাগবে। তো তাহলে আমার মনে রাখতে হবে যে প্রশ্নে আসে যে ডিসচার্জ শুনানির সময় যদি আসামি যদি চিকিৎসার কাগজপত্র দেখায় বা সেই ঘটনার দিন অন্যত্র ছিল, এটা কি বিবেচনায় নেওয়ার সুযোগ আছে কিনা। এবং আপনি কি ডিসচার্জের দরখাস্তে আপনাদের কিন্তু যে আমাদের সমস্যামূলক প্রশ্ন আছে শীটে পরীক্ষাও দিছিল যে আসামি অমুক দিন ঘটনাস্থলে ছিল না, এই মর্মে উকিল সাহেবের কাছে একটা প্রত্যয়নপত্র আইনে দিছে, ওই প্রত্যয়নপত্র দিয়ে কি ডিসচার্জের আবেদন করা যাবে কিনা, যাবে না, কারণ আসামি অন্যত্র ছিল, এই দাবি করার সুযোগ যাবে মানে দাবি করা যাবে না। নজরুল ইসলাম বনাম কে, বুঝছেন। তাহলে এই যে সব কিছু শুনে মেলে যদি অব্যাহতি দেয়, তাহলে ম্যাজিস্ট্রেট আদালত অব্যাহতি দেবে 241 ক, আর দায়রা আদালত অব্যাহতি দেবে কত, 265 ক। বুঝছেন। তাহলে আমরা এই জায়গা যা পড়তেছি, আপনারা অনেকে আমার জিজ্ঞাসা করেন না স্যার কোর্টে যাওয়া লাগবে কিনা। আমি কিন্তু আপনার কোর্টের যে এক্সপিরিয়েন্স তা কিন্তু এই জায়গা কি সাথে সাথে শেয়ার করতেছি। আর এই যে আমি যে জিনিস শিখাইলাম, একটা মামলা কিভাবে বদলি হয়, আপনি যদি আপনার সিনিয়রের মাধ্যমে শিখতে চান তাহলে 4 মাস লাগবে মিনিমাম। 4 মাসেও বুঝবেন না যে এটা এই জায়গা থেকে কেন বদলি হলো বা কেন হলো না। বুঝছেন। আচ্ছা জি ধন্যবাদ, আমি বলে দিব। ও জানে, তারপরও আমার নির্মল সোনা জিজ্ঞেস করছে। আচ্ছা, আসামি কথা হলো যে আসামির যদি তাহলে এই কাগজ কবে দেখাবে, আসামি এই কাগজ দেখাবে বিচার শুরুর পরে ছাপাই সাক্ষীর সময়, ডিফেন্স উইটনেস ডিডব্লিউ। আসামির যে যাবতীয় কাগজপত্র এটা দেখাবে কখন, ছাপাই সাক্ষীর সময়। বুঝছেন। আর এই যে অব্যাহতিটা ম্যাজিস্ট্রেট 241 কতে দিল, যে অব্যাহতিটা দায়রা আদালত 265 কতে দিল, অব্যাহতি দেখ বা না দেখ সংশ্লিষ্ট মানে সংক্ষুব্ধ পক্ষের প্রতিকার কি বিবেচনা। বুঝছেন। আচ্ছা, তাহলে অব্যাহতি নিয়ে এই জায়গায় বিস্তারিত বললাম না, বিস্তারিত তো বলেই দিলাম। দেন ওনার মাইক্রোফোন দেন, হোসেন মোল্লা তার বাড়িতে মাইক। আসামি করবে অব্যাহতির আবেদন, আর চার্জ গঠন ওই দিন হবে। ওই জিনিস লিখলেও কোনো ভুল নাই, লিখিততে হালকা ওলট পালট হইলে কোনো সমস্যা নাই। ডিসচার্জ শুনানি আর চার্জ গঠন, যদি ডিসচার্জ না দেয় তারপরে বলে আসামি আপনাদের বিরুদ্ধে এত দ্বারা চার্জ গঠন করা হলো, আপনি কি দোষী নাকি নির্দোষ। পাশের তো উকিল সাহেবরা বলে দেয় যে নির্দোষ বলো, নির্দোষ। এখন অনেকে দোষী বলে না বুঝা, যদি কেউ দোষী বলেও দেখবেন যে অধিকাংশ বলতেছে ওই মুহূর্তে নার্ভাস হয়ে গেছে, কি বলবে বুঝতে পারে না। এই আপনারা তো এই কথা বলেন, মানুষ যখন নার্ভাস হয়ে যায়, বিসিএস ভাইভাতে একজনকে জিজ্ঞেস করছে যে আপনার নাম কি, সে বলছে বাংলাদেশ সিভিল সার্ভিস। এখন আপনার কি ধারণা, সে নাম জানে না? একজন বিসিএস লিখিত পরীক্ষায় যে পাশ করে তার তো সারা পৃথিবীর জ্ঞান তার মাথায় নিয়ে ওই জায়গা যাওয়া লাগে। এবং আপনারা অনেকে বিসিএস নিয়ে ট্রল করে যে বিসিএস এ খালি সাধারণ জ্ঞান মুখস্থ করায়, ইয়া করায় তা করায়। সাধারণ জ্ঞান মানে এলো হালকা কিছু অংশ, ওই জায়গা আমার অনেক জ্ঞান নিয়ে ওই জায়গা যাওয়া লাগে। তাহলে ওই জায়গায় তার এই ভুলটা হয়েছে কে, নার্ভাসনেস এর কারণে। হ্যাঁ জি, আপনারা যান ভাইভাতে, এই রিসেন্ট প্রিলি কঠিন, লিখিত দিচ্ছেন লিখিত কঠিন, ভাইবার সময় যায় মনে মনে আল্লাহ
ওই দুটোই তো ভালো ছিল। এই জায়গাতে উত্তর দেওয়া লাগবে সামনাসামনি, ঠিক আছে? তো যে হ্যাঁ, তাহলে যে পরীক্ষায় দিবেন সেটাই কঠিন, ঠিক আছে? আচ্ছা, তো তাহলে যদি অব্যাহতি না দেয় তাহলে চার্জ গঠন করবে কততে? 242-এ। আর সেম কাজটা করবে দায়রা আদালত 265 গ, 265 গ। আচ্ছা, আমরা চলে আসি এরপরে। দেখেন, দোষ স্বীকারের ভিত্তিতে দণ্ড, কনভিকশন অন প্লি অফ গিলটি। আমি তো এই জায়গা ব্যাখ্যা দিবই, তো তারপরেও আপনাদের মধ্যে আমি একটু দুই একজনের কাছে একটু জিজ্ঞাসা করি, দেখি পারেন কিনা। এই ইয়া দেন, আমাদের নির্মল দেন, নির্মল যেহেতু প্রশ্ন বেশি করে। নির্মল বলেন, কনফেশন এন্ড প্লি অফ গিলটি এই দুইটার ভিতর পার্থক্য কি বলেন? কনফেশন হচ্ছে দোষ স্বীকার, হ্যাঁ, আর এই দোষ স্বীকারটা যখন কোনো আসামি নিজের দোষ নিজে স্বীকার করে ম্যাজিস্ট্রেটের কাছে, এটা হচ্ছে কনফেশন। আর প্লি অফ গিলটি? প্লি অফ গিলটি এটা হচ্ছে দোষ স্বীকার, মানে এটা লোকের এটাও দোষ স্বীকার, কিন্তু এটা লোকের তার এই মামলার চলাকালীন সময়, যে চার্জের সময়, যে আপনি কি দোষ স্বীকার করেন কিনা। সবই তো দোষ স্বীকারের উপর দিয়ে চালাইলেন, তা পার্থক্য কি? তার পার্থক্য হলো কি, একটা মানে একটা মানে কি বলবো, বলবেন যে তদন্ত পর্যায়ে করে 164 কনফেশন, দোষ স্বীকার। আর যখন চার্জ গঠনের আগে যে ডিসচার্জ শুনানি, চার্জ গঠনের মানে ডিসচার্জ দেয় নাই, তখন চার্জ গঠন হবে, তখন যে দোষ স্বীকার করে যে আপনার বিরুদ্ধে এত দ্বারা চার্জ গঠন করে, আপনি কি দোষী নাকি, তখন যে দোষ স্বীকার করে, এটা বলে কি প্লি অফ গিলটি। 164 এর সাথে সাথে দোষ শাস্তি দেওয়া যায় না, বাট প্লি অফ গিলটির সাথে সাথে শাস্তি দিতে পারে, বুঝছেন? 164 যখন করে তখন প্রতিপক্ষ উপস্থিত থাকে না, কিন্তু প্লি অফ গিলটি যখন করে তখন দুই পক্ষই কি থাকে? উপস্থিত থাকে। এই কারণে আমরা সব সময় মানসিকভাবে প্রস্তুত থাকবো যে কোনো জিনিসের সাথে যে কোনো জিনিসের তুলনা করার, পার্থক্য করার, যাতে পার্থক্য সবসময় যে আপনি এক্সপেক্ট করতেছেন ওইটা তো নাও আসতে পারে। দিয়ে দিছে কনফেশন আর প্লি অফ গিলটির মধ্যে পার্থক্য কি, প্রশ্ন করবেন? আচ্ছা, তো তাহলে এখন কথা হলো যে ভাই, যে জিনিসটা পরীক্ষা আসতে পারে যে দোষ যদি দোষ স্বীকার করে, মানে প্লি অফ গিলটির ক্ষেত্রে সাজা দিতে বৈধ, বাধ্য কিনা। সাজা দিতেও পারে। তারপরে সাধারণত প্র্যাকটিক্যালি যেটা হয় সেটা আমি একটু বলি, সেটা হলো যে যদি এই প্লি অফ গিলটিটা করে যদি ছোটখাটো মামলায়, ধরেন জরিমানা 200 টাকা, 50 টাকা, 100 টাকা বা 1000 টাকায় অর্থদণ্ডই হলো, তাহলে এই ক্ষেত্রে প্লি অফ গিলটি করলে সাথে সাথে সাজা দিয়ে দেয়। কিন্তু যদি আপনি খুনের মামলায় জিজ্ঞেস করলো যে আপনার বিরুদ্ধে এত এত দ্বারা চার্জ গঠন করা হচ্ছে, আপনি কি দোষী নাকি নির্দোষ, যদি বলেন যে আমি কুপাই হত্যা করছি, তারপরও জীবনে আপনার সাথে সাথে সাজা দিবে না, কারণ এই স্বীকার করা মানেই ওই জায়গায় একটা শুভঙ্করের ফাঁকি আছে। তো এই ক্ষেত্রে সাধারণত বড় মামলায় প্লি অফ গিলটির ভিত্তিতে সাথে সাথে সাজা দেয় না। এই সাজাটা দেয় কখন? ছোটখাটো মামলার ক্ষেত্রে। তবে ভাই, তবে মানে কখন দিবে কি দিবে না, এটা হলো আমি জাস্ট ধারণার কথা বললাম, কোন জায়গায় কিন্তু বলাই নাই যে এই জায়গা দিবে আর এই জায়গা দিবে না। আচ্ছা, সেম কাজটা প্লি অফ গিলটির সেম কাজটা দায়রা আদালত করে কততে? 265 উয়া, 265। এখন দেখেন সাক্ষ্য গ্রহণ। এই ধরেন আমাদের সিটে তো নাই, কিন্তু আপনাদের প্রশ্নে দিয়ে দিছে যে একটা ফৌজদারি মামলার বিভিন্ন স্তর সমূহ আলোচনা করুন। তাহলে তো বলবেন যে স্যার আমাকে এই সিটে তো এই প্রশ্ন নাই, তাহলে আপনি ফৌজদারি মামলার বিভিন্ন স্তর কিন্তু আপনি জানেন। সিআর মামলা কিভাবে হয়, জিআর মামলা কিভাবে হইলো, দুইভাবে যদিও শুরু হচ্ছে, বাট যখন বিচার হচ্ছে, বিচারের আগে বদলি হয়ে গেল চার্জ গঠন, চার্জ গঠনের পরের ধাপ তো উভয় মামলার ক্ষেত্রে কি একই। এখন ভাই, চার্জ গঠনের পরে একটা ফৌজদারি মামলার কি কি ধাপ আছে? চার্জ গঠনের পরে রায়ের আগ পর্যন্ত একটা ফৌজদারি মামলা 4টা ধাপ। চার্জ গঠন করার পরে রাষ্ট্রপক্ষর সাক্ষ্য গ্রহণ, এটা হলো প্রথম ধাপ। মানে বাদী যে মামলা করছে তার যত সাক্ষী, সাক্ষীদের কি হবে? সাক্ষ্য গ্রহণ করবে, অপর পক্ষ এসে কি করবে? জেরা। এক, রাষ্ট্রপক্ষের সাক্ষ্য গ্রহণ শেষ, তারপরের ধাপ হলো আসামির পরীক্ষা 342। এই যে যতদিন রাষ্ট্রপক্ষের সাক্ষ্য গ্রহণ করবে ততদিন আসামির কেউ কিন্তু কোনো কথা বলে নাই, বিচারকও জিজ্ঞেস করে নাই, আইনজীবী
জিজ্ঞাসা করেন, আসামি খালি প্রতি ধার্য তারিখে তারিখে কি ছিল, উপস্থিত ছিল। তাহলে যখন রাষ্ট্রপক্ষের সাক্ষ্য গ্রহণ শেষ, পরের ধাপ হলো আসামির পরীক্ষা। এটারে বলে 342, পাওয়ার টু এক্সামাইন দা অ্যাকিউজ। আসামির পরীক্ষা কি? আদালত আসামিরে প্রশ্ন করবে যে তুমি এতদিন যে রাষ্ট্রবাদী যে সাক্ষ্য দিল বা সাক্ষীরা যে সাক্ষ্য দিল, তুমি কি নিজের দোষ স্বীকার করো কিনা, বা আসলেই তোমার কিছু বলার আছে কিনা, এই যাবতীয় কথাটা বলবে 342-তে। তাহলে প্রথমে গেল পিডব্লিউ, প্রসিকিউশন উইটনেস, তারপরে গেল 342। 342 এর পরের ধাপ হলো সাফাই সাক্ষী। কি সাক্ষী? সাফাই সাক্ষীর ইংরেজিতে বলে ডিডব্লিউ, ডিফেন্স উইটনেস। আসামি সে তার নিজেরে নির্দোষ প্রমাণের জন্য কোনো সাক্ষী দিতে চায় কিনা। আসামি যদি দিতে চায় তাহলে ওই 342 এর দিনে সে আবেদন করবে যে আমি সাফাই সাক্ষী দিতে চাই। আপনারে ভাইভাতে জিজ্ঞেস করবে যে 342 কি বলো, একজনে জিজ্ঞেস করেছে 342 তে কি জিজ্ঞেস করে, বলছে আসামির পরীক্ষা করে। আর কি কয়? আদালত জিজ্ঞেস করে যে আপনি কি সাফাই সাক্ষী দেবেন কিনা। কিন্তু সাফাই সাক্ষী যদি দিতে চায় তাহলে তাকে আবার আলাদা আবেদন করতে হবে 340 ধারায়। কত ধারায়? 340। তাহলে আমরা চার্জ গঠনের পর প্রথম ধাপ হলো পিডব্লিউ, তারপরে হলো 342, তারপর হলো ডিডব্লিউ, সাফাই সাক্ষী। সাফাই সাক্ষী দিতে আসামি বাধ্য না, দিতেও পারে নাও পারে। বুঝছেন? সাফাই সাক্ষী দেওয়ার পরে তারপরের ধাপ হলো আর্গুমেন্ট। আর্গুমেন্ট বা কি? যুক্তিতর্ক। যুক্তিতর্কে এতদিন ধরে পিডব্লিউ1 কি বলছে, ডিডব্লিউ1 কি বলছে, জেরার সময় কি বলছে, এজাহারে কি আছে, অমুক জায়গায় ইয়ে আছে, তাই বাদী পক্ষ দাবি করতেছে যে আসামির সাজা দেও। আর আসামি পক্ষের আইনজীবী বলতেছে পিডব্লিউ বলছে, ডিডব্লিউ বলছে এই মামলা রেফারেন্স এই আছে, সবকিছু বিবেচনা করে আমার আসামির খালাস দেওয়া হোক। এটা উপস্থাপন করে কি আইনজীবী। যুক্তিতর্ক শেষ, তারপরে যাই দেবে রায়। রায় হয় সাজা হবে, নাহলে কি হবে? খালাস হবে। তাইলে চার্জ গঠনের পর ম্যাজিস্ট্রেট আদালত বলেন, দায়রা আদালত বলেন, জিআর মামলা বলেন, সিআর মামলা বলেন, মূলত এই ধাপ হলো 4টা। রাষ্ট্রপক্ষের সাক্ষ্য গ্রহণ বা বাদী পক্ষের সাক্ষ্য গ্রহণ, আসামির পরীক্ষা, সাফাই সাক্ষী, তারপরে কি ভাই? যুক্তিতর্ক, তারপরে হচ্ছে রায়। তাহলে ধরেন আপনাদের যদি আসে যে একটা ফৌজদারি মামলার বিভিন্ন স্তর আলোচনা করুন, আপনার ধারাবাহিক হোক বা না হোক 2-4 কথা লিখতে পারবেন না? ওই যে এজাহার দিয়ে শুরু করলেন, নালিশি দরখাস্ত দিয়ে শুরু করলেন, চার্জ গঠন, যুক্তি, নালিশি বাদী পক্ষের সাক্ষ্য গ্রহণ, আসামির পরীক্ষা, সাফাই সাক্ষী, যুক্তিতর্ক, রায়, আপিল, রিভিশন, লিভ টু আপিল, নাকি আরিফ সাহেব রাষ্ট্রপতির ক্ষমা প্রার্থনা। পারবেন না ইনশাল্লাহ? আচ্ছা আচ্ছা, এখন দেখেন এই যে যত যা বললাম এই 4 ধাপের কথা ম্যাজিস্ট্রেট আদালত করে 244 ধারায়। কত ধারা? 244। বাট দায়রা আদালত এই ক্ষেত্রে একটু ভিআইপি, উনি সাক্ষীদের সাক্ষ্য গ্রহণের দিন নির্ধারণ করে 265 আর সাক্ষ্য গ্রহণ করে 265। ম্যাজিস্ট্রেট আদালত আসামিরে খালাস অথবা দণ্ড দিচ্ছে 245 ধারায়। বাট দায়রা আদালত এখানে করতেছে কি, উনি শুধুমাত্র রাষ্ট্রপক্ষের সাক্ষ্য নিছে, আসামির পরীক্ষা টরীক্ষা কিছু হয় নাই। রাষ্ট্রপক্ষের সাক্ষ্য দিয়ে ওনার মনে হয়েছে যে এই জায়গায় আসামির সাজা দেওয়ার মতো কোনো গ্রাউন্ড নাই, তাহলে খালাস দিবে 265 আর তিনি যদি মনে করে যে না এই জায়গায় 265 খালাস দেওয়া যাচ্ছে না, তাহলে সাফাই সাক্ষী সুযোগ দিবে, মানে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিবে 265 কত জ, এবং যুক্তিতর্ক 265 ইও, এবং সবশেষে খালাস অথবা দণ্ড 265 ট। তাহলে আপনি যদি দেখেন যে আর্গুমেন্টের জন্য দায়রা আদালতের আলাদা ধারা আছে, ম্যাজিস্ট্রেট আদালতের আলাদা ধারা নাই। আর্গুমেন্ট করবে ম্যাজিস্ট্রেট আদালত 244 আর দায়রা আদালত করবে 265 কত ইওতে। ঠিক আছে? আর দায়রা আদালত খালাস দেয় 2টা ধারায়, জতে আর টতে। বুঝেছেন? আর এই ঠ আপনার মনে না থাকলে সমস্যা নাই, ট পর্যন্ত মনে রাখেন। কোন পর্যন্ত? আর ম্যাজিস্ট্রেট আর দায়রা আদালতের কি কি কাহিনী আছে এই ধারাবাহিকতা অনুসারে মনে রাখেন। পরীক্ষা আসতে পারে যে ম্যাজিস্ট্রেট আদালতের বিচার পদ্ধতি আলোচনা করুন বা দায়রা আদালতের বিচার পদ্ধতি আলোচনা করুন। আচ্ছা, আমরা 247টা একটু দেখি, নালিশকারী অনুপস্থিতি। আর একটু পরে আমরা শেষ করবো আজকে। 247 ধারায় সমন মামলায়, যদিও এই জায়গায় সমন মামলা আছে, বাট 2025 সালের সংশোধনী অনুসারে যে কোনো মামলায় সমন দেখ বা না দেখ, ইভেন
সমন কিছু হয় নাই, তদন্ত পর্যায়ে থাকলে হতে পারে। নালিশি মামলায় যিনি মামলা করছে, মামলা করার পর তিনি জীবনও আর কোর্টের কাছে আসে নাই, তাহলে মামলা খারিজ করে দিয়ে আসামিরে কি দিবে? খালাস। 247। আর যিনি বাদী তিনি যদি সরকারি কর্মকর্তা হয় তাহলে তার ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি দিবে কত? 247। বুঝছেন? তাহলে কোন ধরনের মামলায় যদি বাদী পক্ষ হাজির না হয় মামলা খারিজ করে আসামিরে খালাস দিতে পারে? নালিশি মামলা। বাট আমি একটু বলে দিই যারা জানেন না, জিয়ার মামলায় সংবাদদাতা জীবনেও যদি কোর্টে না আসে ওই মামলার কোনো ক্ষতি হবে না। বুঝেছেন? আর একটা সহজ থিওরি, যেভাবেই খালাস হোক না কেন, আপোষে হোক আর অন্য যে কোনো ভাবে হোক, খালাস হলেই প্রতিকার কি? আপিল। মনে থাকে যেন। আচ্ছা, মামলা প্রত্যাহার, উইথড্রয়াল অফ কমপ্লেইন্ট। নালিশি মামলা চার্জ গঠনের আগে প্রত্যাহার করুক, পরে করুক, প্রত্যাহার করলেই খালাস। বাট পিপি যদি মামলা প্রত্যাহার করে চার্জ গঠনের আগে, তাহলে আসামি পাবে অব্যাহতি, চার্জ গঠনের পরে করলে আসামি পাবে কি? খালাস। বুঝছেন? আচ্ছা, আমরা 249-এ আছি, চলে আসি। দেখেন 249টা প্রথমে বলে রাখি, একবার পরীক্ষায় প্রশ্ন আসছিল, আগে 249টা বুঝাই। 249 হলো জিআর বা নন জিআর মামলার ক্ষেত্রে প্রযোজ্য। কি মামলা? জিআর বা নন জিআর মামলায় চার্জ গঠন হয়েছে, হওয়ার পরে রাষ্ট্রপক্ষ জীবন ও সাক্ষীদের আনে নাই, এদিকে আসামি প্রতি তারিখে আসে আর যায়, আসে আর যায়, কিন্তু সাক্ষীদের সাক্ষ্য একবারও গ্রহণ করা হয় নাই। সেই ক্ষেত্রে ম্যাজিস্ট্রেট ওই মামলার কার্যক্রম স্টপ করে, বন্ধ করে আসামির রিলিজ দিতে পারে 249 ধারায়। কত ধারায়? বুঝেন কিনা? এখন এই রিলিজ দেওয়ার অর্থ কি? এটা অব্যাহতিও না, এটা খালাসও না। এই মামলা রিলিজ দিচ্ছে 249-এ, যে কোনো সময় মামলা পুনর্জীবিত করার আবেদন করতে পারে বাদী পক্ষ, এটাও 249, নতুন মামলা করতে পারে অথবা রিভিশন করতে পারে। বাট এই যে 249-এর বিধান, এটা কিন্তু দায়রা আদালতের ক্ষেত্রে প্রযোজ্য না। একবার বিজিএস পরীক্ষা একটা প্রশ্ন আসছিল, শুনে রাখেন। বলছে যে বিশাল ফ্যাক্ট দিছে যে দায়রা আদালতে একটা মামলা চলমান, চার্জ গঠন হয়েছে, দায়রা আদালত চার্জ গঠন করছে, করার পরে দীর্ঘদিন যাবত রাষ্ট্রপক্ষ কোনো সাক্ষ্য প্রদান করা হয় না, দায়রা আদালত 249 ধারায় আসামিদের মুক্তি দিছে। তো উক্ত আদেশের বৈধতা সম্পর্কে আলোচনা করুন। বলেন তো, এই যে দায়রা আদালত 249 ধারায় যে মুক্তি দিল, এটা কি বৈধ কিনা? বৈধ। 249 কি দায়রার ক্ষেত্রে প্রযোজ্য? না। তাহলে এই আদেশের বিরুদ্ধে সংক্ষুব্ধ ব্যক্তির কি প্রতিকার বলেন? নতুন মামলা কেন করবে? সংক্ষুব্ধ পক্ষের প্রতিকার কি? রিভিশন করব। এই জায়গায় সে কি করছে? আইনগত ভুল। আইনগত ভুলের ক্ষেত্রে কি করা যায়? রিভিশন করা যায়। বুঝছেন? আমরা আজকে সর্বশেষ ধারায় চলে আসি। দেখেন, এই যে যতগুলা ধারা পড়লাম, সব ধারা নিয়ে ভিতরে কিন্তু প্রশ্ন আছে। মিথ্যা, তুচ্ছ বা বিরক্তিকর অভিযোগ। আপনি বাদী, আপনি মামলা করছেন, আদালত আসামির অব্যাহতি বা খালাস দিছে, আদালত আসামির অব্যাহতি অথবা খালাস দিছে, এবং আপনারে শোকজ নোটিশ দিছে যে তুমি মিথ্যা, তুচ্ছ এবং হয়রানিকর মামলা করছো, তুমি ক্ষতিপূরণ দেবা 50,000। আর যদি তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট হয়, তিনি আদেশ দেবে কত? 25,000। তাইলে 250 প্রযোজ্য যখন আসামিরে কি দেয়? অব্যাহতি অথবা খালাস। যিনি মামলা করছে তারে কি দিবে? প্রথমেই বলবে ক্ষতিপূরণ দাও, কারণ দর্শানোর নোটিশ দিবে। কত টাকা ক্ষতিপূরণের? 50,000। আর তৃতীয় শ্রেণী ম্যাজিস্ট্রেট হলে কত? 25,000। এই লুৎফর সাহেব, দায়রা আদালত 250 ধারায় কত টাকা ক্ষতিপূরণের আদেশ দিতে পারে? নাই, দায়রা আদালতের নাই, কারণ এটা ম্যাজিস্ট্রেট আদালতের ক্ষেত্রে প্রদত্ত। কালি যদি বলতে না আসে তাহলে আপনার খবর ছিল আজকে। দেখেন, এখন এই 25,000 আর 50,000 যদি দিতে না পারে, তাহলে তার এক্সট্রা কারাভোগ করতে হবে কতদিন? 30 দিনের বিনাশ্রম। 30 দিনের বিনাশ্রম। 25,000 বা 50,000 যদি না দিতে পারে, তাহলে সেই ক্ষেত্রে দিতে হবে কত? 30 দিনের বিনাশ্রম।
আচ্ছা এখন ভাই শুনেন, যদি এর অতিরিক্ত হিসেবে ইন এডিশন টু তারে 1 লাখ টাকা জরিমানা বা 6 মাসের কারাদণ্ড দিতে পারে। মানে ওই ক্ষতিপূরণ তো আছেই, ক্ষতিপূরণের সাথে সাথে অতিরিক্ত জরিমানা কত, 1 লক্ষ টাকা অথবা কারাদণ্ড কত, 6 মাস। বুঝছেন? এটা কিন্তু জরিমানা আর ক্ষতিপূরণের মধ্যে পার্থক্য কি বলেন? ক্ষতিপূরণ পায় পক্ষ আর জরিমানা পায় রাষ্ট্র। আচ্ছা এখন ভাই এই জায়গায় আর একটা বিধান হলো, যদি 5,000 টাকা পর্যন্ত জরিমানা করে প্রথম শ্রেণী ম্যাজিস্ট্রেট তাহলে আপিল করা যাবে না, কিন্তু 5,001 টাকা করলে আপিল করা যাবে। কিন্তু দ্বিতীয় তৃতীয় শ্রেণী ম্যাজিস্ট্রেট যে ক্ষতিপূরণেরই আদেশ দেখ না কেন আপিল করা যাবে। আবার বলি, প্রথম শ্রেণী ম্যাজিস্ট্রেট ক্ষতিপূরণ দিতে পারে কত, 50,000। 5,000 টাকা পর্যন্ত ক্ষতিপূরণের আদেশ দিলে আপিল করা যাবে না। যদি 5,001 টাকা দেয় আপিল করা যাবে। বাট দ্বিতীয় তৃতীয় শ্রেণী ম্যাজিস্ট্রেট যে ক্ষতিপূরণেরই আদেশ দেখ না কেন আপিল করা, বুঝছেন না? বোঝেন নাই? এই বোঝেন নাই? না বুঝলে খবর আছে আপনার। সঞ্জয় স্যারের ডায়লগ তো আর আপনাদের দিতে পারি না, বড় হয়ে গেছেন নাইলে। দেখেন, আচ্ছা তাই শুনেন, আচ্ছা দেখেন সর্বশেষ যেটা, এটা না জানলেও হয় বাট বলে দিই, এই যে ক্ষতিপূরণের টাকাটা যদি আপিল, ক্ষতিপূরণের টাকাটা কবে দিবে, আদায় করবে কবে? যদি আপিল হয় আপিল শেষ হওয়ার পরে, আর যদি আপিল না করে আপিলের মেয়াদ শেষ হওয়ার পরে, আর যদি আপিল অযোগ্য মামলায় ক্ষতিপূরণ দেয় তাহলে 1 মাস পর। এ হলো কথা, এ হলো 250। তো এই যে ম্যাজিস্ট্রেট আর দায়রা আদালতের বিচার পদ্ধতি আমরা পড়লাম, এটা নিয়ে প্রচুর প্রশ্ন আছে এবং এটা একটু ধৈর্য ধরে আস্তে আস্তে পড়ে ফেলেন। এবং এখানে অব্যাহতির দরখাস্তের মুসাবিদা আছে, এটার আলাদা করে মুসাবিদা না গেলাম। মোটামুটি ওই অব্যাহতি যদি আপনি এই টেকনিক্যালি শুনেন, আপনারে বললো যে খুনের দরখাস্ত, খুনের মামলায় অব্যাহতির মুসাবিদা করো, তাহলে কোন আদালতে করবেন? ম্যাজিস্ট্রেট না দায়রা, কার কাছে? দায়রা জজ। তাহলে 265 কত গ, বুঝেন? কারণ খুনের মামলার বিচারিক আদালত কে? দায়রা আদালত। আর ছোটখাটো কোনো কিছু বললে ম্যাজিস্ট্রেট আদালত, 241 ক। বুঝছেন? এ হলো কথা। আর এই জায়গায় অব্যাহতির ফরম্যাট তো আপনারা জানেন। প্রথমে আদালতের নাম, সূত্র দিয়ে লিখবেন কোন মামলা। এই জায়গায় আপনি ইচ্ছা করলে থানার মামলা দিবেন, না দিলে সমস্যা নাই, সরাসরি জিআর দিলেও হবে। আর ধারা দিয়ে রাষ্ট্র বনাম অমুক, এত ধারা অব্যাহতির আবেদন। আর অব্যাহতির এই দরখাস্তে কিছু গ্রাউন্ড আছে, সকল অব্যাহতির দরখাস্তে দেওয়া যায়, ওই আপনার ফ্যাক্টের মধ্যে থাক বা না থাক। কিরকম? যে 161 ধারা বিবৃতিতে সাক্ষীদের সাক্ষ্য, মানে আপনার নিচে সাক্ষীদের সাক্ষ্য নিছে, তার মানে জোর করে এটা একটা বেআইনি কাজ করছে। 161 তো সাক্ষীদের সাক্ষ্য নেওয়ার কোনো বিধান নাই, এটা একটা। তারপরে জব্দ তালিকার মানে আসামিদের কাছ থেকে উদ্ধারকৃত অস্ত্রের সাথে এজাহারে লেখার অস্ত্রের কোনো কি নাই, মিল নাই। এই যে আর একটা পয়েন্ট। তারপরে বলবেন যে যখন জব্দ তালিকা তৈরি করছে কোনো সাক্ষী উপস্থিত ছিল না, কিন্তু আপনি এই অব্যাহতির দরখাস্ত থেকে লিখবেন যে যেদিন অপরাধ করছে আসামি ছিল অন্য জায়গা। এটা লিখলে আপনার অব্যাহতি দিবেন। এবং এই সংক্রান্ত কাগজপত্র আপনি দেখাইতে পারবেন না। এই সংক্রান্ত কাগজপত্র কখন দেখাইতে হবে? সাফাই সাক্ষীর সময়। ওনার মাইক্রোফোন দেন। এই যাইতে পারবেন না, বৃষ্টি নামে, বসেন। সাফাই সাক্ষী ধরেন আপনার বিরুদ্ধে মামলা, আপনি হত্যা করছেন। এখন সাফাই সাক্ষী DW1 আপনি, আপনার পক্ষে অন্যান্য DW2 ধরেন বিমল, DW3 আমাদের বিকাশ, অন্যরাও সাক্ষী আপনার পক্ষে দিতে পারবে। আপনি যেরকম বলবেন আমি অপরাধ করি নাই, ওরাও এসে বলবে যে ইখতিয়ার ভাই অপরাধ করে নাই। বুঝছেন? বাদীর মতো, বাদীর যেরকম 5 জন সাক্ষী, আসামিরও 5 জন সাক্ষী সে দিতে পারে। আবার জেরা করবে আপনার সাক্ষীরে, বাদী পক্ষের আইনজীবী কি করবে?
জেরা করবে। সো আপনাদের আজ এ পর্যন্তই, ভালো থাকেন। আগামীকাল কোনো পড়া নাই, আগামীকাল আমাদের পড়া নাই, আর পড়া হচ্ছে পরীক্ষা প্লাস পড়া আগামী কবে বলেন? পরশুদিন। আর পরশুদিন কি পরীক্ষা বলেন? দণ্ডবিধি। তো ভালো থাকেন, আজকে বেশ লম্বা একটা দিন গেল, ভালো থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।